বেহাত হয়ে যাচ্ছে যুব কর্মসংস্থান সোসাইটির 10,000 কোটি টাকার সম্পত্তি। নিষেধাজ্ঞা সত্ত্বেও যুবকের নামে জমি বিক্রি হচ্ছে, স্বীকার করলেন বাণিজ্যমন্ত্রী। ই কমার্সের নামে লোক দেখানো বাণিজ্যের আড়ালে চলত অ্যাপস ভিত্তিক সুদের ব্যবসা। গ্রাহকের লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। 2 চীনা নাগরিক সহ 10 বাংলাদেশি গ্রেফতার। রেলপথে কন্টেইনার পরিবহনে ধীর গতিতে আমদানি রপ্তানি বাণিজ্যে জটিলতা সৃষ্টির শঙ্কা। প্রতিদিন 200 করে কন্টেইনার পরিবহনের জন্য রেলওয়েকে বন্দর কর্তৃপক্ষের চিঠি। ভোরের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া যুব কর্মসংস্থান সোসাইটির যুবকের প্রায় 10,000 কোটি টাকার সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে। কেউ যুবকের জমি দখল করছেন, কেউ বা ভুয়া দলিল তৈরি করে নতুন গ্রাহকদের প্রতারিত করছেন। আবার নিষেধাজ্ঞা থাকলেও যুবকের নামেই বিক্রি হচ্ছে প্লট। বিষয়টি স্বীকারও করেছেন খোদ বাণিজ্যমন্ত্রীও। যুবকের সম্পত্তি ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মাঝে বন্টনের কথা থাকলেও সহসাই সেটির কোনো সমাধান দেখছেন না খোদ মন্ত্রী। নিজামুদ্দিনের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। টাকা জমা রাখা আমি নিঃস্ব হয়ে গেছি। 1 লাখ টাকা রাখলে মাসে পাওয়া যাবে 2,000 টাকা। সেই আশায় যুবকে 12 লাখ টাকা রাখেন মুকুল। কিন্তু দিন মাস বছর পেরিয়ে 1.5 যুগ চলে গেছে, এখনো আসল টাকাটাই তুলতে পারেননি তিনি। এর মাঝে বন্ধ হয়ে গেছে যুবক। একটা বাচ্চা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার চিকিৎসা পর্যন্ত আমি করাইতে পারতাছি না, পড়াশোনার খরচ পর্যন্ত আমি দিতে পারতাছি না। আমার যা ছিল সম্পদ আমি সব এখানে রাখি, আজকে আমি নিঃস্ব হয়ে গেছি। 1996 সালে একটি অলাভজনক সংস্থা হিসেবে যাত্রা শুরু যুবকের। নানা অনিয়ম আর প্রতারণার অভিযোগে 2006-এ বাংলাদেশ ব্যাংক যুবকের কার্যক্রম বন্ধের আদেশ দেয়। যদিও এর আগেই সারা দেশের 91টি স্থানে প্রায় 3,500 একর জমি কিনে আবাসন প্রকল্প শুরু করে তারা। ছিল 18টি বাড়ি ও 32টি ভিন্ন ভিন্ন প্রকল্প, যার মূল্য 6,500 কোটি টাকা। বর্তমান বাজারে যা 10,000 কোটি টাকার কম নয়। বিপরীতে গ্রাহকের পাওনা 2,500 কোটি টাকা। সেই পাওনা ফিরিয়ে দিতে গঠিত হয় 2টি কমিশন ও একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি। সুপারিশ ছিল যুবকের সম্পদ বিক্রি করে পাওনা শোধ করা হবে গ্রাহকের। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে সব উদ্যোগ থেমে গেছে। খালা শাশুড়ি উনার কাছ থেকে আনছি, আমার খালা শাশুড়ির মেয়ে উনার কাছ থেকেও আনছি। লজ্জার এই অবস্থায় সামনে দাঁড়াইতে আর পারি না, সত্যি কথা যেটা, সামনে আর দাঁড়াতে পারি না। এখন মনে করেন আমার থাকার মতন কোনো জায়গা নেই। 2014 সালে একটি মামলা করা হয় যুবকের বিরুদ্ধে। মামলা দায়েরের 7 বছর পর সম্প্রতি সিআইডি সব আসামিকে পলাতক দেখিয়ে অভিযোগপত্র দিয়েছে। আমি এখন আর সিআইডিতে নাই, মানে যেখানে মামলাটা তদন্ত করছি ওখানে আর নাই, বদলি হয়ে গেছে। আসামি সবাই পলাতক আছে, তাই তো? হ্যাঁ, রাইট, আসামি পলাতক আছে। অর্থনীতিবিদদের মতে বাণিজ্য মন্ত্রণালয়কে উদ্যোগী হয়ে যুবকের সমস্যা সমাধান করতে হবে। এখানে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে যেহেতু ব্যবসাটা হয়েছে, সুতরাং বাণিজ্য মন্ত্রণালয়েরই আসলে মূল দায়িত্ব এই পুরো বিষয়টাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। বাণিজ্যমন্ত্রী বলছেন আইনি সহায়তা প্রয়োজন, সেটির জন্য কাজ করছেন তারা। আইনি সহায়তা দরকার, আইন মন্ত্রণালয় বলতে পারবে। আমরা এই ব্যাপারে চিন্তা করছি, আইনি কোনো জটিলতা থাকবে কিনা, কি প্রক্রিয়ায় এটা করা যেতে পারে। যেহেতু এটা আদালতের একটা অর্ডারের মধ্যে আছে, তাতে আমরা বাণিজ্য মন্ত্রণালয় হুট করে কিছু করতে পারবো না। এদিকে পাওনা ফেরতের আশায় ক্ষতিগ্রস্ত মানুষেরা অপেক্ষায় আছেন 1.5 যুগেরও বেশি সময় ধরে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। তথ্য প্রযুক্তি কোম্পানি, ই কমার্স, ফসলের বীজ সহ বিভিন্ন ধরনের ব্যবসার কথা বলে অফিস ভাড়া নেয় তারা। যদিও পুরোটাই লোক দেখানো, আড়ালে তাদের মূল উদ্দেশ্য অ্যাপস ভিত্তিক সুদের ব্যবসা। আর এই অনুমোদনহীন ব্যবসার মূল কারিগর কয়েকজন চাইনিজ নাগরিক। অবৈধ এসব ঋণের ফাঁদে পা দেয়া থেকে বিরত থাকার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। বুলবুল রেজার রিপোর্ট। 1 বছর আগে বারিধারার ডিওএইচএস এর 4 নম্বর সড়কের এই বাড়িটির 5ম তলা ভাড়া নেন 2 চীনা নাগরিক। বাসার মালিককে বলেছিলেন চীন থেকে ফসলের বীজ এনে এদেশে বিক্রি করবেন। একই এলাকার এই বাসাটির 2য় তলাও 3 মাস আগে ভাড়া নেন ওই 2 চীনা নাগরিক। কথা ছিল আইটি ফার্মের অফিস করার। ভুয়া তথ্য দিয়ে বাসা ভাড়া নেওয়া 2 চীনা নাগরিককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করা হয়েছে তাদের সহযোগী আরও 10 বাংলাদেশিকে। অভিযোগ, তারা অ্যাপস ভিত্তিক সুদের ব্যবসা করে গ্রাহকের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী ক্ষুদ্র ঋণের নামে অন্তত 10টি অ্যাপস অবৈধভাবে বাংলাদেশে সুদের কারবার করছে। এসব অ্যাপ নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয় চীন থেকে। রাজধানীর বিভিন্ন এলাকায় অফিস ভাড়া নেওয়ার সময় তারা তথ্য প্রযুক্তি কোম্পানি, ফসলের বীজ ও ই কমার্সের ব্যবসার কথা বলে। মূলত চায়নারা এই ব্যবসাটুকু পরিচালনা করে এবং তারা যখন এই বাংলাদেশে প্রথম তারা কোনো ব্যবসা পরিচালনার জন্য তারা করে,
তখন তারা আমাদের যেই বোর্ড অফ ইনভেস্টমেন্টের সাথে যেভাবে চুক্তিবদ্ধ হয় সেটা হচ্ছে তারা সফটওয়্যার কোম্পানি হিসেবে এনলিস্টেড হয়, কিন্তু যেটা তারা বর্তমানে করছে সেটা হলো তারা লোনের একটা মানে প্রতারণার আশ্রয় নিচ্ছে অনলাইনে এবং এদের দ্বারা অনেক ভিকটিমাইজড হচ্ছে। গত 1 বছরে এসব অ্যাপ সর্বনিম্ন 1 লাখ থেকে সর্বোচ্চ 10 লাখের বেশিবার ডাউনলোড হয়েছে। পুলিশের ধারণা এদের বেশিরভাগই প্রতারণার শিকার হয়েছেন। এসব অবৈধ ডিজিটাল সুদের মহাজনদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংক কেন, এই দায়ভার আসলে কারোরই না, কারণ এই জাতীয় ফল যখন কোনো অ্যাপস পাঠাবে, যখন আসবে মার্কেটে, সেই ক্ষেত্রে অবশ্যই কেউ এটা ডাউনলোড করার আগে বা এখানে যদি কোনো ঋণ প্রস্তাব থাকে সেই ক্ষেত্রে তাকে সচেতন হতে হবে। অ্যাপস ভিত্তিক ঋণের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ পুলিশেরও। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। নানা রকম পাখি দেখতে পঞ্চগড়ে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে আরও এক ধাপ এগোলো বাংলাদেশ। শুরু হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লি বা রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বসানোর কাজ। গতকাল দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি কাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পরমাণুর শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, অস্ত্র নয় বিদ্যুৎ উৎপাদন করছে তার সরকার। পাবনা থেকে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত দেবাশিস রায়ের রিপোর্টে। পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনে স্বাধীনতার আগে থেকেই উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা আলোর মুখ দেখেনি এতদিন। তবে সেই স্বপ্ন পূরণের পথে অনেকটা পথ পেরিয়ে গৌরবের এই প্রকল্পের মাধ্যমেই বাংলাদেশ এখন এলিট নিউক্লিয়ার ক্লাবের সম্মানিত সদস্য। মূল নির্মাণ কাজ শুরুর 4 বছরের মাথায় এখানে স্থাপন করা হলো প্রথম ইউনিটের হৃৎপিণ্ড খ্যাত রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লি। প্ল্যান্টের মূল নির্মাণ যজ্ঞের এই অধ্যায়টিকে অন্যতম সাফল্যের স্তর হিসেবেই বিবেচনা করা হয় বিশ্বব্যাপী। আর্থিক অঙ্কে দেশের সবচেয়ে বড় এই মেগা প্রকল্পটিতে 3 বার সরাসরি এলেও কোভিডের বাস্তবতায় রোববার গণভবন থেকেই ভিডিও কনফারেন্সে যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা। মাইলফলক অর্জনের দিনে নির্মাতা প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের ডিজি অ্যালেক্সি লিখাচেভো উপস্থিত ছিলেন রূপপুরে। অনলাইনে প্রকল্প পরিচালককে চুল্লি স্থাপনের চূড়ান্ত অনুমতি দেন শেখ হাসিনা। এর মাধ্যমেই শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। প্রধানমন্ত্রী আমাদের ইউনিট 1-এর রিঅ্যাক্টর প্রেসার ভেসেল তার ডিজাইন পজিশনে চূড়ান্তভাবে স্থাপন করা হয়েছে। ধন্যবাদ। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে পরমাণু নিয়ে অশান্তি নয় শান্তির বার্তা ছড়াতে চায় বাংলাদেশ। পরমাণু শক্তি আমরা শান্তি রক্ষায় ব্যবহার করব, পরমাণু অস্ত্র বানাবো না, এই চুক্তিও আমাদের স্বাক্ষর করতে হয় এবং সেখানে আমরা সেটা করি। তার মতে রূপপুরের নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। জানান, রাশিয়া ফেরত নেবে পরমাণু বর্জ্য। এটা নিরাপত্তা এবং এর বর্জ্য ব্যবস্থাপনা, আমাদের যে চুক্তি হয় তাতে এটাও নিশ্চিত করা হয় যে এর বর্জ্য ব্যবস্থাপনা সবসময় রাশিয়া নিজেই করবে। আমাদের বাংলাদেশে আপনারা জানেন যে একটা কিছু করতে গেলে এত সমালোচনা হয় নানাভাবে, নানা জনে, কেউ বুঝে না বুঝে অনেক কথা বলে ফেলে, অনেক কথা লিখে ফেলে, অনেক টক শোতে অনেক কথাও হয়, টক মিষ্টি ঝাল মিশিয়ে বহু কথা হয়। এটা তো বাংলাদেশের একটা নিয়ম। সময় মতোই এখানকার 2টো ইউনিট উৎপাদনে আসবে জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের দক্ষিণে আরও একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরির পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ সরকার। এই পাওয়ার প্ল্যান্টটা হয়ে যাওয়ার পর আমরা দক্ষিণ অঞ্চলে জায়গা খুঁজছি, আর একটা পাওয়ার প্ল্যান্ট আমরা করব। আমার ইচ্ছে পদ্মার ওপারেই করা, অর্থাৎ দক্ষিণ অঞ্চলে করা। দেশের সবচেয়ে বড় এই প্রকল্পটির 2টি ইউনিট চালু হলে একক উৎস থেকে বাংলাদেশ পাবে 2400 মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ। দেশের আর্থিক অঙ্কে সবচেয়ে বড় এই প্রকল্পটি সময় মতোই উৎপাদনে আসবে জানিয়ে সরকার প্রধান শেখ হাসিনা জানালেন, এটি শুধু বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র নয়, এই কেন্দ্রটি অর্থনৈতিক এবং প্রযুক্তিগতভাবেও বাংলাদেশকে নতুন স্তরে নিয়ে যাবে। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ঈশ্বরদী, পাবনা। প্রাকৃতিক দুর্যোগ তো বটেই, 8 মাত্রার ভূমিকম্প, এমনকি বিমান হামলাতেও টিকে থাকবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অত্যাধুনিক এ প্ল্যান্ট। নির্মাণ কাজে নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন,
ব্যয় বাড়লেও এখানে কোনো ছাড় দেয়নি সরকার। দেবাশিস রায়ের আরও একটি রিপোর্ট। প্রচলিত জীবাশ্ম জ্বালানি যেমন তেল, কয়লা বা গ্যাস থেকে সরে এসে বাংলাদেশে পরমাণুর সূক্ষ্ম প্রযুক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের মহাযজ্ঞ শুরুর দিকে এগিয়ে যাচ্ছে একমাত্র এই প্রকল্পটি। এ ধরনের বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত প্রতিটি স্তরেই প্রয়োজন দূরদর্শী ও বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত। প্রতিনিয়ত বদলাতে থাকা পরমাণু প্রযুক্তির আধুনিক সংস্করণ অর্থাৎ তৃতীয় প্রজন্মের চুল্লি বা রিয়্যাক্টর বসানো হচ্ছে রূপপুরে। এতে থাকবে 5 স্তরের নিরাপত্তা। নির্মাতারা বলছেন নিরাপত্তার সব দিক নিশ্চিত করেই প্ল্যান্টের নকশা করা হয়েছে। এখানে ব্যবহৃত অন্যতম যান্ত্রিক সংযোজন 12টি হাইড্রো অ্যাকোমোডেটর নিশ্চিত করবে কোনো দুর্বিপাকে প্ল্যান্টের নিজে থেকে চালু থাকার ক্ষমতা। এই যে হাইড্রো অ্যাকোমোডেটরের কথা বললাম, অ্যাক্টিভ এবং প্যাসিভ, সেই 12টি হাইড্রো অ্যাকোমোডেটর থাকার কারণে যদি কখনো স্টেশন ব্ল্যাকআউট হয়ে যায়, আমাদের এই প্রকল্প অটোমেটিক্যালি 72 ঘন্টা পর্যন্ত বাহিরের কোনো সাপোর্ট ছাড়া ওয়াটার সাপ্লাই বেঁধে রেখে এটা সক্রিয় থাকবে। নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের ফিশন প্রক্রিয়া থেকে উৎপাদিত তেজস্ক্রিয় বর্জ্য যাতে বাইরে না আসে সেজন্য প্ল্যান্টটির রিয়্যাক্টর ভবনের অভ্যন্তরেই স্পেন্ট ফুয়েল রাখার ব্যবস্থা থাকছে বলেও আশ্বস্ত করছেন এই পরমাণু প্রকৌশলী। আমাদের স্পেন্ট ফুয়েল পুল এখনকার ডিজাইনে হচ্ছে বিল্ডিংয়ের মধ্যে, ইনার কন্টেইনমেন্টের মধ্যে। তার মানে কি, কখনো তেজস্ক্রিয় বিকিরণ রিয়্যাক্টর বিল্ডিংয়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এত সব নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করতে গিয়ে খরচ কিছুটা বাড়লেও বাংলাদেশ তাতে কার্পণ্য করেনি বলে দাবি বিজ্ঞান মন্ত্রীর। আমরা বলেছি যে ইউজ হোক বা না হোক, আমার দেশের মানুষ সামান্যতম ক্ষতি হোক সেটা আমরা হতে দেব না। যদি কিছু টাকা এক্সট্রাও খরচ করতে হয় সেটাও কিন্তু বঙ্গবন্ধু কন্যা পড়তে রাজি। নিরাপত্তাটাই হলো এই প্রকল্পের মূল দিক, যেটা দেখতে হয়। মাটির নিচে ও ওপরে মিলে রূপপুরে যেসব প্রযুক্তির প্রয়োগ করা হচ্ছে তাতে করে অন্তত 100 বছর নিরাপদেই চলমান থাকবে প্ল্যান্টটি, বলছেন সংশ্লিষ্টরা। আমার পেছনের এই রিয়্যাক্টর ভবনটিতে নিউক্লিয়ার জ্বালানি যাতে নিরাপদভাবে রাখা যায় সেজন্য এখানে স্থাপন করা হয়েছে 5 স্তরের নিরাপত্তা প্রযুক্তি। এর ফলে মনুষ্যসৃষ্ট দুর্যোগ যেমন বিমান হামলা, এমনকি 8 মাত্রার প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্পও প্রতিরোধ করতে সক্ষম হবে এই প্ল্যান্টটি। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঈশ্বরদী, পাবনা। নির্বাচন কমিশন গঠন ইস্যুতে পাল্টাপাল্টি অবস্থানে আওয়ামী লীগ ও বিএনপি। এবারও সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হবে, আইন করে নয়। গতকাল দুপুরে ডিআরইউতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে কথা বলেন আইনমন্ত্রী। আর নিরপেক্ষ ইসি ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন বিএনপি মহাসচিব। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন বিএনপি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়ার পথ খুঁজছে। সাম্প্রতিক সময়ে দেশের রাজনীতিতে ঘুরে ফিরে আসছে নির্বাচন প্রসঙ্গ। বিএনপির দাবি নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্বাচনকালীন সরকার, আর আওয়ামী লীগ বলছে যা হবে সংবিধান মেনে। রোববার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন আইনমন্ত্রী আনিসুল হক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকালীন সরকার ইস্যুতে আদালতের বাইরে যাবার সুযোগ নাই। সার্চ কমিটির যে গেজেট, এটা আইন নয়, কিন্তু যেহেতু সকলের কনসেনসাসে হওয়া, মহামান্য রাষ্ট্রপতি এটা করেছেন, এটা আইনের কাছাকাছি। এইটা দিয়ে এবার হবে এবং তারপরে ইনশাল্লাহ আইনে চলে যাবে। এদিকে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি নির্বাচন দিতে হবে, যে নির্বাচনে জনগণ তাদের পছন্দ মতো সরকার তৈরি করবে, পার্লামেন্ট তৈরি করবে। আজকে এই সময় এসেছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হই, জাতীয় ঐক্য গড়ে তুলি। এদিকে জনরায়কে অশ্রদ্ধা করে নির্বাচন থেকে দূরে থাকলে অতীতের মতো ভবিষ্যতেও বিএনপিকে পস্তাতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণতন্ত্রকে নাকি নিরুদ্দেশ করা হয়েছে। তাদের এ ধরনের অভিযোগ উদুর পিণ্ডিয়ে বুধুর ঘাড়ে চাপানোর মতো। নিজেরা গণতন্ত্র এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। তারাই গণতন্ত্রের পথে না হেঁটে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে
পথ খুঁজছে। বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে বলেও জানান ওবায়দুল কাদের। এবং নিজের নাক কেটে পরের যাত্রা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বিচারের জন্য প্রস্তুত চিত্রনায়িকা পরিমণির মাদক মামলা। সিআইডির অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন আদালত। পাশাপাশি তাকে জামিন দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের 3 ঘন্টা পর আদালতে হাজির হওয়ায় পরিমণি ও তার আইনজীবীকে সতর্ক করেছেন আদালত। মাদক মামলায় জামিন শুনানিতে এসে এজলাসেই অসুস্থ হয়ে পড়েন চিত্রনায়িকা পরিমণি। পরে তাকে এক নারী পুলিশের সহায়তায় আদালত থেকে নামিয়ে আনা হয়। তার আইনজীবীরা বলছেন অতিরিক্ত ভিড় ও ব্লাড প্রেশার কমে যাওয়ায় এই অবস্থা তার। এদিন মুখ্য মহানগর হাকিম আদালত এই মামলায় জামিন মঞ্জুর করেন পরিমণির। এর আগে নির্ধারিত সময়ের 3 ঘন্টা পর কোর্টে আসেন এই চিত্রনায়িকা। অপেক্ষমান বিচারক দেরির জন্য পরিমণি ও তার আইনজীবীকে সতর্ক করেছেন। রাষ্ট্রপক্ষ বলছে আদালতের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছেন পরি। উনি বাসা থেকে যখন বের হওয়ার পর অনেক জ্যামে পড়ে যাওয়ায় একটু লেট হয়ে গেছে। আদালতে তার এক অবমাননার শামিল আমি বলে মনে করেছি। শুনানি শেষে অভিযোগপত্রটি গ্রহণ করে মাদক মামলাটি বিচারের জন্য প্রস্তুত বলে ঘোষণা করেন আদালত। রাষ্ট্রপক্ষ বলছে পরিমণি সহ আসামিদের মাদকের সম্পৃক্ততা মিলেছে। এটা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যে তার কাছ থেকে মাদকগুলো উদ্ধার হয়েছে এবং এই দোষে সে দোষী, অর্থাৎ তার বিরুদ্ধে এই যে বিচারিক আদালতে বিচার শুরু হবে। বিজ্ঞ আদালতে একটি দরখাস্ত করেছিলাম যে চার্জশিটটা বিজ্ঞ আদালত সিন করে আমাদের একটা কপি দিলে আমরা চার্জশিটটা দেখতাম, তারপর গৃহীত করবার জন্য আমরা একটা দরখাস্ত করেছিলাম। দরখাস্তটি নামঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। গত 4 অক্টোবর পরিমণির মাদকের মামলায় অভিযোগপত্র দেয় সিআইডি। অভিযোগপত্রে বলা হয়েছে গাড়িতে পরিমণি মাদক পরিবহন করতেন। বাসায় থাকা মাদকের বিষয়ে কোনো সদর্থ দিতে পারেননি এই চিত্রনায়িকা। গত 4 আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরিমণিকে গ্রেফতার করা হয়। বাসা থেকে 19 বোতল মদ, আইস, এলএসডি উদ্ধারের দাবি করে র্যাব। এ মামলায় 27 দিন কারাগারে ছিলেন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত এই চিত্রনায়িকা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার স্কুল শিক্ষার্থীদেরও কোভিড টিকার আওতায় আনতে যাচ্ছে সরকার। 2-1 দিনের মধ্যেই 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের দেয়া হবে ফাইজার ও মডার্না টিকা। এছাড়া প্রতি মাসেই থাকবে গণটিকা ক্যাম্পেইন কর্মসূচি। গতকাল দুপুরে রাজধানীতে এক ব্রিফিংয়ে কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। দেশে কোভিড টিকা পেতে এখন 25 ঊর্ধ্ব সব নাগরিকের জন্য রাখা হয়েছে নিবন্ধনের সুযোগ। আর 18 হলেই টিকার আওতায় আসছেন শিক্ষার্থীরা। তবে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও দেশে এখনও টিকা পাওয়ার সুযোগ উন্মুক্ত হয়নি 18-র নিচে থাকা শিক্ষার্থীদের জন্য। তবে সম্প্রতি জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী, যেখানে মিলেছে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার সম্মতি। আর তার উপর ভিত্তি করেই এবার স্কুল শিক্ষার্থীদেরও আনা হচ্ছে টিকার আওতায়। ফাইজার টিকা মজুদ আছে 60 লক্ষ। আমরা সেকেন্ড ডোজ হাতে রেখে দিব। অলরেডি প্রোগ্রাম তৈরি করছে। কাজেই 2-1 দিনের মধ্যেই কাজকর্ম আপনারা দেখবেন যে শুরু হয়ে যাচ্ছে। আমরা জন্ম সনদের মাধ্যমে দিব। এদিকে জানুয়ারির মধ্যে বিভিন্ন উৎস থেকে আরো 16 কোটি টিকা আসছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বাড়ছে দৈনিক টিকা দেওয়ার হারও। প্রতিদিন টিকা দেওয়া হবে 10 থেকে 15 লাখ মানুষকে। ডিসেম্বরের মধ্যে 8 কোটি আর এপ্রিলের মধ্যে 12 কোটি বা 70% মানুষকে 2 ডোজ করে টিকার আওতায় আনার পরিকল্পনা সরকারের। এছাড়া প্রতি মাসেই বিশেষ ক্যাম্পেইন কর্মসূচি থাকবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে প্রায় 80 লক্ষ টিকা আমরা দিয়েছি। এটাই আমাদের সর্বোচ্চ পর্যায়ে নয়। আমরা আগামীতে এর থেকেও বেশি টার্গেট নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব। এদিকে দেশে সরকারিভাবে টিকা তৈরিতে কাঁচামাল ও কারিগরি সহযোগিতার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশ্বাস দিয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তবে ইনসেপ্টার কারখানায় সিনোফার্মের টিকা তৈরির সবশেষ অগ্রগতি জানাতে পারেননি মন্ত্রী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চতুর্থ বর্ষ ও মাস্টার্সের পর গতকাল সব বর্ষের শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। দীর্ঘদিন পর হলে উঠতে পেরে স্বস্তি প্রকাশ করেন শিক্ষার্থীরা। হল পরিদর্শন করে উপাচার্য বলেন, আবাসিক হলের 98% শিক্ষার্থী টিকার আওতায় এসেছে। তবে 17 অক্টোবর সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু হলে সামাজিক দূরত্ব নিশ্চিতে একটি ক্লাস একাধিক সেকশনে ভাগ করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন। ভর্তির পর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে উঠতে না উঠতেই বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়। তাই তার জন্য হলে ওঠার আনন্দ যেন একটু বেশি। আজকে মোটামুটি যখন শুনছি যে 10 তারিখে হল খোলা হবে, তখন মোটামুটি কয়েকদিন ধরে আমরা প্রস্তুতি নিতেছি। আজকে সকাল সকাল উঠে কুমিল্লা থেকে চলে আসছি এখানে। দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে রোববার হলে উঠতে পেরে সাজ্জাদের মতো খুশি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের অন্যান্য শিক্ষার্থীরাও। এখানে ওঠার পর আমাদের বন্ধু বান্ধব যারা ছিল তাদের সঙ্গে দেখা হচ্ছে, তাদের সঙ্গে আমরা সময় কাটাতে পারতেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। তবে উচ্ছ্বাসের মাঝে আছে বেদনাও। কোভিড কেড়ে নিয়েছে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আমজাদ হোসেন সিফাতকে। বন্ধু আর হলের পরিচিতজনদের হারিয়ে শোকাহত তার সতীর্থরা। আমার বন্ধু আমজাদ হোসেন রিফাত, ও হচ্ছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। তো এগুলো তো অবশ্যই আমরা তো অনেকে হারিয়ে ফেলেছি, এটা অবশ্যই দুঃখের। আর এখন কোভিড আক্রান্ত হয়ে দুজন স্টাফ মারা যায়। শুরু থেকে তাদের আমরা সব সময় তাদের চোখের সামনে দেখতাম, কিন্তু হঠাৎ করে এবার আসে তাদের দেখবো না, এটা ভাবতে খুবই অবাক লাগছে। অনেক হলেই তুলে দেয়া হয়েছে গণরুম। বহিরাগত ও ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের জায়গায় সিট পেয়েছেন গণরুমে থাকা শিক্ষার্থীরা। আমরা শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার আয়োজন করেছি। যারা অনেক আগে পাশ করেছেন হলে তাদের থাকার একটা বদভ্যাস ছিল, আমরা তাদেরকে সিরিয়াসলি বলেছি আমরা এখন আর রাখবো না তাদেরকে। সুতরাং তাদের মধ্যে অনেকেই চলে গেছেন, সেই সিটগুলো খালি হয়েছে, আমরা গণরুম থেকে সেখানে প্রোভাইড করার চেষ্টা করছি। হল পরিদর্শনে এসে উপাচার্য জানান অনেক হলেই 90 থেকে 98% শিক্ষার্থী টিকার আওতায় এসেছেন। সামাজিক দূরত্ব রক্ষায় একটি ক্লাসকে ভাগ করা হবে একাধিক সেকশনে। আমরা পরামর্শ দিয়েছি বিভিন্ন সেকশন করার, বিভিন্ন গ্রুপ করার, গ্রুপ করে রুমে বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়া এবং গ্রুপগুলোকে ছোট ছোট গ্রুপে ভাগ করা। আগের মতো বসা যাবে না। আগামী 17 অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গত 6 মাসে 4 দফায় 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে 350 টাকা। সবশেষ 226 টাকা বাড়িয়ে সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1259 টাকা। একই সঙ্গে বাড়ানো হয়েছে বাসাবাড়ি ও যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও। গতকাল দুপুরে রাজধানী কারওয়ান বাজারে বিইআরসির শুনানিতে নতুন এই দাম ঘোষণা করা হয়। বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় সমন্বয় করতে হচ্ছে বলে জানিয়েছে বিইআরসি। চলতি বছরে মে মাসে 64 টাকা কমিয়ে জুন মাসের জন্য 12 কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল 842 টাকা। এরপরের 5 মাস ঊর্ধ্বমুখী থাকে দাম। 4 দফা মূল্য বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 1259 টাকা। নতুন দাম অনুযায়ী 12 কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে 226 টাকা। এতে প্রতি কেজির দাম পড়বে প্রায় 105 টাকা। বৃদ্ধি পাবে অন্যান্য সিলিন্ডারের পরিমাণেও। রোববার প্রতি মাসের নিয়মিত শুনানিতে নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। অক্টোবর 2021 মাসের জন্য প্রতি 12 কেজি এলপিজির মূসক সহ মূল্য 1259 টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। সৌদি সিপি অনুসারে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে প্রোপেনের দাম প্রতি টন 660 থেকে বেড়ে হয়েছে $800 ও প্রতি টন বিউটেনের দাম বেড়েছে 655 থেকে 795 ডলারে। অক্টোবর মাসে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করতেই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানায় বিইআরসি। সৌদি সিপি আগস্ট 2021 মাসের তুলনায় অক্টোবর 2021 মাসে প্রতি মেট্রিক টন গড়ে 140 মার্কিন ডলার বৃদ্ধি পাওয়ায় বোতলজাতকৃত প্রতি 12 কেজি এলপিজির মূল্য মূসক সহ বৃদ্ধি পেয়েছে 158 টাকা। দাম বেড়েছে যানবাহনে ব্যবহৃত এলপি গ্যাসেরও। অক্টোবর মাসের জন্য লিটারে প্রায় 8 টাকা 12 পয়সা বাড়িয়ে নির্ধারণ করা হয় 58 টাকা 68 পয়সা। এছাড়া বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত এলপিজির দাম প্রতি কেজি 83 টাকা 77 পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে 101 টাকা 68 পয়সা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সব শঙ্কা উড়িয়ে দিয়ে বিশ্বব্যাপী করোনার স্থবিরতার মধ্যেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের পোশাক শিল্প। লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও গত অর্থ বছরে প্রায় 32 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রফতানি করেছে বাংলাদেশ। আর প্রবৃদ্ধি হয়েছে 33%, যা এ যাবৎকালের রেকর্ড। লকডাউনের মাঝেও ঝুঁকি নিয়ে কারখানা খোলা রাখার ফলেই এ প্রবৃদ্ধি বলে দাবি ব্যবসায়ীদের। সাক্ষাৎকার ক্যামেরায় কমলদের রিপোর্ট। বাংলাদেশের সবগুলো গার্মেন্টস প্রতিষ্ঠানের এখন একই চিত্র। দিনরাত সমান তালে চলছে উৎপাদন প্রক্রিয়া। করোনা স্থবিরতার মাঝে গার্মেন্টস শিল্প বিপর্যয়ের মুখে পড়ার যে সংখ্যা ছিল তা পুরোপুরি কেটে গেছে। গত প্যান্ডেমিকে আমরা কিন্তু
অনেক কষ্ট করে প্রোডাকশন কন্টিনিউ করেছি। এটা একটা আমাদের জন্য একটা পারফরমেন্স। এই পারফরমেন্সের জন্য বাংলাদেশকে কিছুটা হলেও আমরা একটা ভালো একটা সাপোর্ট পাচ্ছি। করোনা স্থবিরতা কাটাতে 2020-21 অর্থ বছরে 33.78 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হলো, অর্জিত হয়েছে 31.45 বিলিয়ন মার্কিন ডলার। মূলত ফল এবং হলিডে মৌসুমে তেমন অর্ডার না আসলেও স্প্রিং সামার মৌসুমের জন্যই বিদেশি ক্রেতারা বেশি অর্ডার দিচ্ছেন। আমাদের যেই রাষ্ট্রগুলি কিনে আমাদের পোশাক ইউরোপ আমেরিকাতে ওদের স্টোরগুলো আস্তে আস্তে অনেক খোলা হচ্ছে, সেই জন্য ওখানে ডিমান্ড বেড়ে গেছে। সেই ডিমান্ডের উপর ভিত্তি করে আমরা বলতে পারি আসলেই অর্ডার বাড়বে। বিশ্বব্যাপী নানা জটিলতায় বাংলাদেশে বিদেশি ক্রেতাদের অর্ডার আসার পাশাপাশি প্রবৃদ্ধি বাড়লেও তা ধরে রাখা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এক্সট্রা অর্ডার হ্যান্ডেল করার ক্যাপাসিটি যদি বায়ারদের কাছে আমরা একটা আস্থার অবস্থানে যেতে পারি, তাহলে ওরা কিন্তু আমাদের কাছে থাকতে চাইবে। দেশে বর্তমানে 16টি গার্মেন্টস প্রতিষ্ঠান পুরোদমে সচল রয়েছে। আর চলতি অক্টোবর মাস থেকে শুরু হওয়া স্প্রিং সামার মৌসুমের তৈরি পোশাক আগামী ফেব্রুয়ারি পর্যন্ত রপ্তানি হবে। করোনাকালীন দুঃসময়ে সারা পৃথিবী যখন এক প্রকার স্থবির, তখন ঝুঁকি নিয়ে সচল ছিল বাংলাদেশের গার্মেন্টস শিল্প। তার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। এক বছরের ব্যবধানে ঘুরে দাঁড়ালো এই গার্মেন্টস সেক্টর। ইন্টারন্যাশনাল বায়াররাও অবাক বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের এই উন্নতি দেখে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রেলপথে কন্টেইনার পরিবহনে ধীরগতির কারণে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে জটিলতা সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে। চাহিদা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় ওয়াগন না পাওয়ায় আইসিডিতে সৃষ্টি হচ্ছে কন্টেইনারের জট। এ অবস্থায় প্রতিদিন অন্তত 200 করে কন্টেইনার পরিবহনের জন্য রেলওয়েকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। অপরদিকে পর্যাপ্ত ওয়াগনের ব্যবস্থা সত্ত্বেও বন্দর কন্টেইনার দিতে পারছে না বলে দাবি রেলওয়ের। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় কমলদের আরও একটি রিপোর্ট। বন্দর দিয়ে পণ্য আমদানির সময় কন্টেনারের গন্তব্য উল্লেখ করেই আমদানিকারকদের ঋণপত্র খুলতে হয়। এক্ষেত্রে সড়কপথের কন্টেনারের গন্তব্য নিয়ে তেমন সমস্যা না হলেও জটিলতা সৃষ্টি হচ্ছে রেলপথে ঢাকা কমলাপুর আইসিডিতে কন্টেনার পাঠানো নিয়ে। 876 টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরের আইসিডি ইয়ার্ডে কন্টেনার রয়েছে প্রায় 500। এছাড়া বন্দরে অবস্থানরত জাহাজগুলোতে আইসিডিগামী আরও অন্তত 500 কন্টেনার রয়ে গেছে। রেলপথে কন্টেনার পরিবহনে পর্যাপ্ত ওয়াগন না পাওয়ায় সংকট সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করছেন বন্দর কর্তৃপক্ষ। আইসিডি জট সৃষ্টি হয়ে যায় এবং আমদানি রপ্তানিকারকরাও যথাসময়ে তাদের মাল ডেলিভারি নিতে পারে না। সব বিষয় বিবেচনা করে যদি রেল কর্তৃপক্ষ ওয়াগন সংখ্যা বৃদ্ধি করে, তাহলে আমাদের এই সমস্যা আর থাকবে না। নিয়ম অনুযায়ী প্রতিদিন 6 জোড়া কন্টেনারবাহী ট্রেন পরিচালনার সক্ষমতা রয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের, কিন্তু প্রয়োজনীয় কন্টেনার না পাওয়ায় বর্তমানে মাত্র 2 জোড়া ট্রেন চলছে। এক্ষেত্রে বন্দরের প্রয়োজনীয় যন্ত্রপাতি সংকটকে দুষছেন রেলওয়ে পূর্বাঞ্চলের এই শীর্ষ কর্মকর্তা। আমাদের হাতে এখন যথেষ্ট লোকোমোটিভ আছে, তো এই জন্য আমি আহ্বান জানাই যে বন্দর কর্তৃপক্ষ বা তাদের যাদের স্টেক হোল্ডার আছে তারা বেশি করে কন্টেনার ক্যারি করুক। তবে জটিলতা এড়িয়ে কন্টেনার পরিবহনে গতি আনার ক্ষেত্রে বন্দর এবং রেলওয়ের মধ্যে সমন্বয়ের কোনো বিকল্প দেখছে না আইসিডি ইয়ার্ড পরিচালনাকারী অপারেটর সাইফ পাওয়ার টেক। দুই পক্ষের সমন্বয় করতে হবে। যখন কন্টেনারের ডিমান্ড থাকবে তখন রেলকে ওয়াগন দিতে হবে, তখন এই জিনিসটা সমন্বয় হবে। প্রতিটি ট্রেনে 60 টিউএস করে কন্টেনার পরিবহন করা যায়। সেই হিসাবে দিনে 100 থেকে 120টি কন্টেনার পরিবহন করছে রেলওয়ে পূর্বাঞ্চল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রতি বছর যে পরিমাণ কন্টেনার হ্যান্ডেলিং করে, এর মধ্যে 96% কন্টেনার পরিবহন হয় সড়ক পথে, আর রেলপথে মাত্র 4% কম। অথচ ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও কন্টেনার পরিবহনে এই রেলপথকে কাজে লাগানো যাচ্ছে না। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। প্রতিমা তৈরির কাজ শেষ, তাই মন্দিরে মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে পূজা আয়োজনে হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না জানিয়ে পুলিশ বলছে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। আফরোজা মৌটুসের রিপোর্ট। আর মাত্র একদিন, এরপরই দেবী দুর্গা আসবেন মন্দিরে মন্দিরে। মহাষষ্ঠীতে পূজা অর্চনার মাধ্যমে তাকে স্বাগত জানানো হবে মর্তে। ঢাক, ঢোল আর উলুধ্বনিতে মুখরিত হবে চারপাশ। আর তাই তো পুরো দমে চলছে পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। দেবী দুর্গা তৈরির কাজ প্রায় শেষ।
এখন চলছে মন্দির সাজানোর কাজ। রোববার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার বলেন, মণ্ডপে মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সশরীরে উপস্থিত না থাকলেও থাকবে সার্বক্ষণিক পর্যবেক্ষণ। বিশেষ করে বড় মন্দির যেগুলা, সেখানে সার্বক্ষণিক আমাদের পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। আমরা ওরকম ঝুঁকি দেখছি না, তবে আশঙ্কার কথাটা কিন্তু একেবারে আমরা উড়াই দিচ্ছি না, কারণ ওদের অনলাইন যে প্রচারণা, সেখানে কিন্তু তারা প্রচারণা চালাচ্ছে। এছাড়া পূজা কমিটি থেকে জানানো হয়েছে, এবছর বয়স্ক ব্যক্তিদের মণ্ডপে প্রবেশের ক্ষেত্রে অন্তত 1 ডোজ কোভিড টিকা নিশ্চিত করতে হবে। যারা বয়োবৃদ্ধ এবং বাচ্চা বা অসুস্থ, তাদের জন্য আমরা একটা ব্যবস্থা করেছি, যেটা সাংবাদিক সম্মেলনে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক বলেছেন, যে ইউটিবি আছে, আমরা ওই আমাদের যে কার্ড আছে, কার্ডের পেছনে ইয়েটা দেওয়া আছে, ওই চ্যানেলটা দেওয়া আছে, লিঙ্কটা দেওয়া আছে। এবছর ঢাকা মহানগরে 238টি পূজা মণ্ডপে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো অপতৎপরতা রুখতে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সজাগ রয়েছে। গতকাল রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে পূজা মণ্ডপ উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। ষষ্ঠী পূজার দিন সোমবার ঘটকে চড়ে আগমন ঘটবে দেবী দুর্গার। পঞ্চমীর তিথি শেষ হওয়ার আগেই তাই মণ্ডপ সাজানোর সব প্রস্তুতি সেরে ফেলেছেন সনাতন ধর্মাবলম্বীরা। নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়েই কাটছে সময়। রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সনাতন সমাজ কল্যাণ সংঘের ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত মণ্ডপ উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এবার দুর্গার আগমনের মধ্য দিয়ে হিংসা বিদ্বেষকে বধ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। This Durga Puja, let us commit ourselves to serving our countries better, to serve our world better, to serve humankind better by fighting the Mahishasuras of hatred, the Mahishasuras of ignorance and the Mahishasuras of violence. প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যে কোনো জঙ্গি তৎপরতা রুখতে সজাগ আছে নিরাপত্তা বাহিনী। কোথায় কি থ্রেড আছে আমরা সেটা সম্বন্ধে কোনো মন্তব্য করতে চাই না। আমি যেটা মন্তব্য করছি, আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের গোয়েন্দা সংস্থা সবসময় সজাগ রয়েছে। আমরা কাউকে এই ধরনের দুষ্কর্ম আমরা করতে দেব না। শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, সব পরিস্থিতিতেই দেশের নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে সরকার তৎপর রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সিকিউর করার দায়িত্ব আমাদের নিরাপত্তা বাহিনীর। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। মৃত থেকে জীবিত হতে চান মানিকগঞ্জের এক গ্রামের শতাধিক মানুষ। জাতীয় পরিচয়পত্রে ভুলের কারণে জীবিত হয়েও তাদের মৃত দেখানো হচ্ছে। এতে বিভিন্ন দাপ্তরিক কাজ করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। নির্বাচন অফিসে ধর্ণা দিয়েও মেলেনি প্রতিকার। বিষয়টির সত্যতা স্বীকার করে উপজেলার নির্বাচন অফিসের দাবি, কারিগরি সমস্যার কারণে এমন হয়েছে। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মানিকগঞ্জের শিবালয়ের ছোট আনুলিয়া গ্রামের 18 থেকে 80 বছরের শতাধিক মানুষের নেই জাতীয় পরিচয়পত্র। 7 বছর আগে নদী ভাঙনের শিকার এ মানুষগুলো উপজেলার চর শিবালয় থেকে একই উপজেলার আনুলিয়া গ্রামে এসে বসতি গড়েন। 3 বছর আগে তাদের জাতীয় পরিচয়পত্র উপজেলা নির্বাচন অফিসে নিয়ে গেলে তাদের মৃত দেখানো হয়। এ অবস্থায় নতুন করে আবেদন করেও মিলছে না জাতীয় পরিচয়পত্র। 2 বছর আগে এখানে আবেদন করা হয়েছে, কিন্তু আমরা এখনো পাইনি। আমরা এখন জীবিত থাকতে মিত্র, আমরা টিকে নবের পারতেছি না, 3-4 বার যা হারলাম। আমাদের এইটা হবে কি না হবে এটা আমি জানি না। ভোগান্তি থেকে রক্ষা ও জাতীয় পরিচয়পত্র পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমার এই ভোটারদের যাতে পুনরায় সুন্দরভাবে তাদের আবার ভোটার হওয়ার সুযোগ করে দেয়, আমি আমার পরিষদের পক্ষ থেকে আমি এটা আমার অনুরোধ জানাচ্ছি। নতুন আবেদনের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে জানিয়ে বিলম্ব ও জীবিত মানুষকে মৃত দেখানোর বিষয়টি কারিগরি সমস্যার উপর চাপান উপজেলা নির্বাচন কর্মকর্তা। কারিগরি বিষয়ক হতে পারে, যেগুলো আমার পূর্বের সময়কার, তো ওই আবেদনগুলো ইতিমধ্যে পাঠানো হয়েছে ঢাকায় এবং খুব শীঘ্রই তাদের কাজগুলো সঠিকভাবে পেয়ে যাবেন। উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে শিবালয়ের জনসংখ্যা 1,71,873 জন। এদের মধ্যে জাতীয় পরিচয়পত্র আছে 1,12,158 জনের। সময় সংবাদ, মানিকগঞ্জ।
শিক্ষার্থী 12 জন আর শিক্ষক সহ কর্মকর্তা কর্মচারীর সংখ্যা 20 জন। 35 বছর ধরে এভাবেই চলছে রংপুরের পীরগঞ্জে ছাতুয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা। তবে শিক্ষকদের দাবি 200 শিক্ষার্থী রয়েছে। জমি দখল, নারী নির্যাতন সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ মাদ্রাসাটির অধ্যক্ষের বিরুদ্ধে। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। রংপুরের পীরগঞ্জে 6 কক্ষের দোতলা টিন শেড ছাতুয়া মাদ্রাসা। শিক্ষকের কেউ জানাতে পারেননি মাদ্রাসার প্রকৃত শিক্ষার্থীর সংখ্যা। একজন শিক্ষক 200 শিক্ষার্থীর দাবি করলেও কাগজপত্রে আরও বেশি দেখানোর কথা জানালেন অকপটে। নিজে নিয়োগ কমিটির সচিব হয়ে স্ত্রীকে কম্পিউটার শিক্ষিকা পদে নিয়োগের অভিযোগ আছে অধ্যক্ষের বিরুদ্ধে, যদিও সরকারের দেয়া 3টি কম্পিউটার খুঁজে পাওয়া গেল না। কম্পিউটারে ক্লাস করেন না? একদিনও করায়নি। অন্যের জমি দখল, শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর যৌন হয়রানি, গোপনে কমিটি গঠন, বিভিন্ন পদে নিয়োগের কথা বলে টাকা নিয়ে আত্মসাৎ আর নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রহসনের অভিযোগ ভুক্তভোগীদের। কোনো প্রকার প্রবেশপত্র ছাড়াই পরীক্ষাটা সম্পন্ন করে দিছে। অন্যজনের কাছে বেশি টাকা নেয়, ওনাদেরকে চাকরি দিয়েছে। এই জমিটা আমার, এই জমিটা জোর করে উনি ঘরটা তুলছে। অধ্যক্ষ AKM শহীদুল ইসলাম তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সবই মিথ্যা দাবি তার। কিছু কাগজপত্র দিয়েছে তারা, টাকা লেনদেনের কিছু এভিডেন্স, সমস্ত মিথ্যা। জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তর কিছু বিষয় দেখভাল করলেও এই মাদ্রাসা সম্পর্কে কোনো তথ্য নেই। আর জেলা প্রশাসক বললেন অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। আমরা এই ধরনের ক্ষেত্রে যদি অভিযোগ পাই তাহলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। 1985 সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটিতে বছর বছর শিক্ষক ও কর্মচারী ঠিকই বাড়িয়ে চলেছেন অধ্যক্ষ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। বাংলাদেশ সহ আরও 10টি দেশকে সবুজ তালিকাভুক্ত করে নির্দেশনা জারি করেছে বাহরাইন। এই দেশগুলো থেকে আসা যাত্রীরা 2 ডোজ করোনা টিকা নেওয়া থাকলে সরাসরি দেশটিতে প্রবেশ করতে পারবেন। আজ থেকে এ নীতি কার্যকর হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাহরাইনে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশ সহ আরও 10টি দেশকে লাল তালিকা থেকে বাদ দিয়েছে। রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এসব দেশ থেকে আসা যাত্রীদের ভ্রমণের আগে PCR টেস্ট করাতে হবে না। তারা টিকার সনদ দেখিয়ে দেশটিতে প্রবেশ করতে পারবেন বলে জানা গেছে। এদিকে সবুজ তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। নতুন এ নীতি প্রয়োগে যাত্রী ভোগান্তি অনেক কমে আসবে বলে মনে করছেন তারা। আলহামদুলিল্লাহ, যে আমাদের প্রবাসী বাংলাদেশিরা যে তারা যে আসার পথে এখানে যে একটা হয়রানি হতো, তাদের যে আর্থিক একটা ক্ষতি হতো, তাদের সর্বকিছু মিলাইয়া এখন আমাদের প্রবাসীদের জন্য এটা একটা খুব ভালো হয়েছে। তো এই জন্য বাহরাইন গভর্নমেন্টকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। যারা টিকা ভ্যাকসিনেশন যারা নিয়েছেন, অর্থাৎ বাহরাইনের সাথে যেসব কান্ট্রিতে ভ্যাকসিনের সাথে ভ্যাকসিন নেওয়া এবং বাহরাইন যেটাকে অ্যালাউ করেন, সেই ধরনের কান্ট্রি থেকে যদি আসেন তাহলে তাদের জন্য আর কোয়ারেন্টাইন প্রযোজ্য হবে না এবং PCR টেস্ট প্রযোজ্য হবে না। তবে যাদের করোনা ভ্যাকসিনের 2 ডোজ দেয়া নেই তাদের ক্ষেত্রে আগের নিয়ম প্রযোজ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সময় সংবাদ, বাহরাইন। নীলফামারীর ডোমার পৌরসভার আসন্ন নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। গতকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল 5টা পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে গণেশ কুমার আগরওয়ালা মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় দলের সকল পদ থেকে পদত্যাগ করে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান মেয়র মনসুরুল ইসলাম দানু। প্রথমবারের মতো মেয়র পদে নারী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন আফরোজা নাজনীন রুমি। এদিকে পৌরসভার 9টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে 33 জন এবং 3টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে 13 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনজর ওয়াটার গার্ডেন ও স্পা সেন্টারে বাউন্ডারির ভেতরেই বালিকা উচ্চ বিদ্যালয়। একই গেট ব্যবহার করে একই রাস্তা দিয়ে নারী পুরুষ যাচ্ছে স্পা সেন্টারে, আর স্কুলগামী ছাত্রীরা যাতায়াত করছে ক্যাম্পাসে। এতে ক্ষুব্ধ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
দ্রুত আলাদা বাউন্ডারি সহ গেট নির্মাণের দাবি তাদের। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। প্রাণোচ্ছল টাঙ্গাইলের বাসাইলের দাবনজরের মার্থা লিন্ড স্ট্রম নূরজাহান বেগম বালিকা উচ্চ বিদ্যালয়। 1992 সালে স্থানীয় প্রভাবশালী আক্তার হামিদ মাসুদ, তার ছোট ভাই আহসান হাবিব এবং নরওয়ে প্রবাসী বন্ধু মিলে মার্থা লিন্ড স্ট্রম নূরজাহান বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। স্কুলের চারপাশ জুড়ে রয়েছে গাছপালায় ভরপুর মনোরম পরিবেশ। তবে সুন্দর এ পরিবেশে পড়াশোনার মাঝেও রয়েছে অভিভাবক ও শিক্ষার্থীদের উৎকণ্ঠা। বিদ্যালয়টির পাশেই রয়েছে একই মালিকের গড়া বিশাল রিসোর্ট ও স্পা সেন্টার। অথচ এই দুই ধরনের পরিবেশের মাঝে নেই কোনো দেয়াল কিংবা বাউন্ডারি। প্রবেশপথও একটাই, এতে একই গেট ব্যবহার করে বিভিন্ন জায়গার দর্শনার্থী কিংবা তরুণ তরুণীরা যাচ্ছে স্পা সেন্টারে, আবার একই সাথে স্কুল পড়ুয়া ছাত্রীরাও যাচ্ছে ক্যাম্পাসে। এখানে দেখা যায় যে রিসোর্টের ছেলে মেয়ে উভয়ে ঢুকতেছে। রিসোর্টে যে লোকগুলো আসবে তারা যে কোনো সময় আসবে, যে কোনো বয়সী। আর আমাদের যেহেতু স্কুল বয়সী বাচ্চারা, এরা তো বেশি বয়সী কোনো লোক দেখলে হয়তো একটু ভীতি বা উৎসাহ বা উদ্দীপনা থাকতেই পারে। দ্রুত স্কুল বাউন্ডারি সহ আলাদা গেট ব্যবহারের দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। গ্রামের ভেতর এমন বাণিজ্যিক প্রতিষ্ঠানও চান না স্থানীয়রা। বিদেশ থেকে অনেক মেয়েরা আসে, রংচঙের কাপড় চোপড় পরে আসে, তাদের সামনে আমাদের এই মেয়েরা খুব অস্বস্তিতে পড়ে যায়। দুইটা গেট করা উচিত, কারণ এটা হইলো পর্যটক ওইখানে আসবে টুরিস্টে বেড়াতে, আর এটা হলো শিক্ষাঙ্গন। রিসোর্ট কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করব তারা যাতে তাদের রিসোর্টের প্রবেশের জন্য তারা আলাদা রাস্তা তৈরি করেন। বর্তমানে বালিকা বিদ্যালয়টিতে 250 শিক্ষার্থী পড়াশোনা করছে। এর মধ্যে চলতি বছর 47 জন এসএসসি পরীক্ষায় অংশ নেবে। সময় সংবাদ, টাঙ্গাইল। কিশোরগঞ্জের ভৈরবে বেড়েই চলেছে ভাইরাসজনিত রোগের প্রকোপ। হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিদিনই সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত হয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ ও জরুরি বিভাগে ভিড় করছেন রোগী ও স্বজনরা। আক্রান্তদের মধ্যে শিশু রোগীর সংখ্যাই বেশি। আবহাওয়ার পরিবর্তনের কারণে হঠাৎ করেই এসব রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। বাবুর ডায়রিয়া, তারপর আমরা শুক্রবারে এখানে আইছি, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া লয়ে আইছি। আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটা ভালো আছে। বহির্বিভাগে 400 থেকে 500 জন রোগীর মধ্যে আমরা যেসব রোগীকে সাধারণ চিকিৎসা দিয়ে থাকি, এদের মধ্যে যারা অধিক গুরুতর তাদেরকে আমরা ভর্তি রেখে চিকিৎসা দিই। এর বাইরে যারা চিকিৎসা নিয়ে চলে যান, এর মধ্যে শিশু বহির্বিভাগে প্রায় 100 জনের বেশি শিশু আমাদের প্রতিদিনই চিকিৎসা নিয়ে যাচ্ছে। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বিভিন্ন নদ নদীতে অভিযান পরিচালনা করছেন জেলা মৎস্য বিভাগ এবং নৌপুলিশ সহ প্রশাসনের কর্মকর্তারা। এ বিষয়ে জানাতে পটুয়াখালীর পায়রা নদীতে আছেন সহকর্মী মনির হোসেন বাদল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ধন্যবাদ তামিম। চলছে ইলিশের প্রজনন মৌসুম। এই ইলিশের প্রজনন মৌসুমে নির্বিঘ্নে যাতে মা ইলিশ ডিম ছাড়তে পারে সেজন্য প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে নির্বিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা। 4 অক্টোবর থেকে 25 অক্টোবর এই 22 দিন ইলিশের প্রজনন মৌসুম চলবে। আপনাকে একটা বলে রাখি যে এই যে প্রজনন মৌসুমে যে 25 অক্টোবর পর্যন্ত মোট 22 দিন ইলিশ প্রজনন ক্ষেত্র ইলিশ সহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, ক্রয়, বিক্রয়, বিনিময় মজুদ নিষিদ্ধ থাকবে। এই সময় ইলিশ মাছ সমুদ্রে নোনা পানি থেকে নদীতে মিষ্টি পানিতে ডিম ছাড়তে আসে। ডিম ছাড়ার সময় ইলিশ মাছ কোনো বাধার সম্মুখীন না হয় সেজন্য জেলা মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী সহ জেলা প্রশাসন দিন-রাত 24 ঘন্টা নদীতে অভিযান পরিচালনা করে আসছে। আপনাকে আরো একটা বিষয় জানিয়ে রাখি, এ সময় কিন্তু যারা সঠিক জেলে রয়েছে তারা কিন্তু নদীতে মাছ ধরে না। কিছু কিছু মৌসুমী জেলে রয়েছে তারা চুরি চুরি করে মাছ ধরে। সঠিক জেলেরা এই 22 দিন তাদের যে ট্রলার, মাছ ধরার ট্রলার, জার এগুলো মেরামত করে সময় পার করে। তবে
প্রতি বছর আশ্বিনের শেষে এবং হলো কার্তিকের শুরু থেকে 15 থেকে 20 দিন এই সময় ডিম ছাড়া আসল সময়। এই সময় ছাগল থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে মাছ ধরে। আপনি জানেন যে প্রতিদিনের ন্যায় আজকেও পটুয়াখালী জেলা মৎস্য বিভাগ নৌ পুলিশ অভিযান পরিচালনা করছে পায়রা নদীতে। আজকে অভিযানে 2 জন জেলে আটক করা হয়েছে এবং 20,000 মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এই সকাল 9টা-10টার দিকে এই কারেন্ট জালগুলো পুড়িয়ে দেওয়া হবে। এছাড়া পটুয়াখালী জেলা যে চরমন্তাজ রয়েছে এখানে সোনার চর, এই সোনার চরে যে সমুদ্র থেকে যে মিষ্টি পানিতে ইলিশ মাছ ডিম ছাড়তে আসে সেখানে একটা প্রবেশদ্বার রয়েছে। এই প্রবেশদ্বারে কিন্তু নিরবিচ্ছিন্ন ভাবে যে যাতে ইলিশ মিষ্টি পানিতে ঢুকতে পারে সেজন্য প্রশাসনের তরফ থেকে সর্বদা প্রস্তুত রাখা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া জেলেরা যে একটা অভিযোগ করেছে পটুয়াখালী জেলেরা যে এখন পর্যন্ত 20 দিনের 6 দিন 7 দিন পের হয়ে গেল এখন পর্যন্ত তারা সরকারি যে 20 কেজি করে চাল দেওয়ার কথা ছিল এই চালটা তারা এখনো পায়নি। সাথে সাথে তাদের আরেকটা দাবি ছিল যে আমাদের এই 20 কেজি চালে কিছুই হয় না, সাথে যদি আমাদের কিছু আর্থিক সহযোগিতা করা হতো তাহলে আমাদের অন্যান্য ভাতের সাথে অন্যান্য কিছু চালের সাথে অন্য বাজার সদাই কিনে তারা এই 22 দিন পার করতে পারত। এ বিষয়ে আমি জেলা মৎস্য কর্মকর্তা জনাব এমদাদুল্লাহর সাথে কথা বলেছি। তিনি আমাকে যে সর্বশেষ যে বিষয়টা জানিয়েছে পটুয়াখালী জেলায় 2-1 দিনের ভিতর চাল দেওয়া হবে যারা নিবন্ধিত জেলে আছে। পটুয়াখালী জেলায় প্রায় আপনি জানেন যে 1 লক্ষেরও বেশি কিন্তু জেলে রয়েছে, এর ভিতর প্রায় নিবন্ধিত জেলে রয়েছে 67,000-এরও বেশি। কিন্তু এই প্রজনন মৌসুমে যে মা ইলিশ ধরা বন্ধ করেছে 63,800 জেলেকে জেলা মৎস্য বিভাগ 20 কেজি করে সরকারি সহযোগিতা দেওয়া হবে। তবে যে জেলেরা আটক হচ্ছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলতেছে যে আমাদের আসলে কিছুই করার নেই, আমরা এখন সরকারি চাল পাচ্ছি না, সংসার পরিজন নিয়ে আমাদের না খেয়ে দিনপাতিত করতে হচ্ছে, তাই আমাদের চুরি করে জীবন বাঁচাতে আমাদের এই মাছ ধরতে হচ্ছে। তাই যে এই জেলেদের দাবি যাতে তাড়াতাড়ি যাতে জেলেরা চাল পায় সেজন্য জেলা মৎস্য বিভাগ একটা ব্যবস্থা নিচ্ছে। এই ছিল প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় পায়রা নদীতে অভিযানের আমার কাছে সর্বশেষ। পটুয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনির হোসেন বাদল। 2 বছরের বেশি সময় ধরে খুলনায় নগরবাসীর চলাচলের জন্য নেই কোনো গণপরিবহন। তার পরিবর্তে রাস্তা জুড়ে দাপট চলছে বিপজ্জনক মাহিন্দ্রা সিএনজি ও ইজি বাইকের। ফলে নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। মাহিন্দ্রা সিএনজি চালকদের সিন্ডিকেটের কারণেই নগর পরিবহন বন্ধ রয়েছে বলে মনে করছে নাগরিক সমাজ। তবে পরিবহন মালিক সমিতির নেতার দাবি আর্থিক ক্ষতির কারণে গণপরিবহন বন্ধ রয়েছে। খুলনা থেকে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। খুলনা মোটর বাস মালিক সমিতির তত্ত্বাবধানে নগরীর প্রবেশদ্বার রূপসা থেকে শেষ প্রান্ত ফুলতলা পর্যন্ত একসময় নগর পরিবহনে 55 বাস নিয়মিত চলাচল করত। নগরবাসীর সুবিধার কথা ভেবে প্রতি ঘন্টায় 4 থেকে 5টি বাস নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেত। এখন 16 লাখ নগরবাসীর জন্য মাত্র একটি বাস চলে। খুব অল্প খরচে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা নগর পরিবহনের সুবিধা পেত। আমাদের প্রতিদিন রেগুলার কন্টিনিউ হয়, কোচিংয়ে যেতে হয় না, কলেজে যেতে হয়। আমরা স্টুডেন্ট মানুষ, আমাদের বাবার খরচে চলে, আমরা তো গাড়ি ভাড়া তো দিয়ে পারি না। আমাদের যেখানে ইজি বাইকে যাইতে গেলে আমাদের 25 টাকা করে লাগে, সেখানে আমরা যদি টাউন সার্ভিস যদি আসতে পারতাম সেখানে আমরা 10 টাকা করে পারতাম। লোকাল বাস থাকলে হয়তো কি অল্প খরচে আমরা যাইতে পারতাম, আসতে পারতাম। খুলনার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য একসময় সব থেকে জনপ্রিয় ছিল এই নগর পরিবহন। নগরের রূপসা থেকে ফুলতলা পর্যন্ত চলত 50টিরও বেশি বাস, কিন্তু এখন এই রুটে চলে একটি বাস। বর্তমানে খুলনার ফুলতলা থেকে রূপসা ঘাট পর্যন্ত মাহেন্দ্র ও সিএনজি ভাড়া জনপ্রতি 60 থেকে 70 টাকা, যা নগর পরিবহনে ছিল 20 থেকে 25 টাকা। এসব ভোগান্তি ও ভাড়ার বৈষম্যের শিকার হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা। বাসটা চালু থাকলে আমাদের যাতায়াতের সুবিধা হয়, খরচটা কম লাগে। আর ইজি বাইক কিংবা মাহেন্দ্র যাতে গেলে অনেক খরচ। আমাদের প্রতিদিনের 20 টাকা করে ভাড়া লাগতো, আমরা তো এখানে 5 টাকা করে ভাড়া দিই, আর ওইখানে 25 টাকা 30 টাকা করে ভাড়া দিতে প্রতিদিন।
অন্যদিকে নাগরিক নেতারা বলছেন গণপরিবহন না থাকাটা নগরবাসীর অধিকার হরণ করা হয়েছে। তবে পরিবহন মালিক সমিতির নেতারা বলছেন সদিচ্ছা থাকা সত্ত্বেও আর্থিক ক্ষতির কারণে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। আমরা এই যে সার্ভিসটা থেকে বঞ্চিত হচ্ছে, এটাও কিন্তু আমাদের নাগরিকরা আমাদের অধিকার থেকে বঞ্চিত। পুরো দমে শিক্ষা প্রতিষ্ঠান করলে আমরা আবার আগের মতো চেষ্টা করব ইনশাল্লাহ দেশের বিশেষ করে খুলনার মানুষকে সেবা করার জন্য। নগরের রূপসা থেকে ফুলতলা 28 কিলোমিটার সড়ক। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। জয়পুরহাটের বিভিন্ন থানা আর মালখানায় পড়ে আছে প্রায় কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার যানবাহন। দীর্ঘদিন ধরে রোদ বৃষ্টিতে পড়ে এসব যানবাহনের অধিকাংশই এখন অকেজো। পুলিশ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, মামলার দীর্ঘসূত্রিতার কারণে বছরের পর বছর ধরে পড়ে থাকা এসব যানবাহন নিলামে বিক্রি বা প্রকৃত মালিককে হস্তান্তর করা যাচ্ছে না। জয়পুরহাট প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মাদক ও রেজিস্ট্রেশনবিহীন বিভিন্ন মামলা ও সাধারণ ডায়েরির কারণে প্রায় এক যুগ ধরে জয়পুরহাট সদর সহ 5টি থানা চত্বরে এবং মালখানায় এভাবেই পড়ে আছে প্রায় কোটি টাকা মূল্যের শত শত গাড়ি। বছরের পর বছর ধরে অযত্ন আর অবহেলায় খোলা আকাশের নিচে পড়ে থাকা এসব গাড়ির অধিকাংশই এখন অকেজো। এতে বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এসব জব্দকৃত গাড়ি আইনি জটিলতা শেষ করে দ্রুত প্রকৃত মালিকদের হাতে কিংবা নিলামে বিক্রি করার প্রয়োজন বলে মনে করেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা। কাগজপত্রের ত্রুটির জন্য যে গাড়িগুলো ধরা পড়ে সেটি কাগজপত্র নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দেওয়া উচিত। রাষ্ট্রের রেভিনিউ ক্ষতি হচ্ছে এবং যানগুলো স্তূপ হয়ে ধ্বংস হয়ে যাওয়ার কারণে নতুন করে এটা তৈরি করতে আবার অনেক টাকা খরচের ব্যাপারে দাঁড়িয়ে যাচ্ছে। খুব দ্রুত এই যানবাহনগুলোর একটা বিধিবদ্ধ ব্যবস্থা করে এই থানাকে পরিচ্ছন্ন করা দরকার। বাদী বিবাদী কিংবা সাক্ষীদের অনুপস্থিতির কারণে এসব জব্দকৃত যানবাহনের মামলাগুলো নিষ্পত্তি হতে দেরি হচ্ছে বলে জানালেন জয়পুরহাট জেলা জজ আদালতের সরকারি কৌশলী। মামলা দীর্ঘায়িত হওয়ার কারণ হচ্ছে সাক্ষীরা বিভিন্ন জায়গাতে থাকার কারণে সরকারি সাক্ষী আসে না, আবার অনেক সময় বাদী আসে না, এমতো কারণেও মামলাগুলো বিলম্বিত হচ্ছে। তবে সাধারণ ডায়েরি কিংবা মামলামূলে জব্দকৃত গাড়ির মামলাগুলো খুব দ্রুত নিষ্পত্তির জন্য আদালতের সাথে সমন্বয় করা হচ্ছে বলে জানান জয়পুরহাট জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। যে কোনো যানবাহনকে যখন আমরা পরিত্যক্ত হিসেবে যখন জিডি মূলে যখন আমরা করি তখন কিন্তু আমরা সহজে এটা নিষ্পত্তি করতে পারি। সেই ক্ষেত্রে আমরা জিডি মূলে কোর্টের বিজ্ঞ আদালতের আদেশে তখন আমরা এটা নিলামের মাধ্যমে নিষ্পত্তি করতে সক্ষম হই। সচেতন নাগরিকদের দাবি, দ্রুত এসব মামলা নিষ্পত্তি করে জব্দ করা যানবাহনগুলো নিলামে বিক্রি করা গেলে একদিকে এসব সম্পদ রক্ষা করা সম্ভব, অন্যদিকে কোটি টাকার রাজস্ব পাবে সরকার। সময় সংবাদ, জয়পুরহাট। করোনার ধাক্কা কাটিয়ে বড় অঙ্কের ভ্যাট আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম নগরীর বিভিন্ন মার্কেটে বিশেষ ভ্যাট বুথ স্থাপন করেছে ভ্যাট আগ্রাবাদ বিভাগ। মূলত ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাট নিবন্ধন ও রিটার্ন দাখিলের সুবিধার্থে এমন উদ্যোগ বলে জানান রাজস্ব কর্মকর্তারা। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। মহামারী করোনার কারণে গেল বছর তেমন ভ্যাট আদায় করতে পারেনি চট্টগ্রাম ভ্যাট আগ্রাবাদ বিভাগের নানা সার্কেল। সেই ধাক্কা কাটিয়ে উঠতে 2021-22 অর্থ বছরে ভ্যাট কোতোয়ালি সার্কেলে বড় অঙ্কের 1100 কোটি টাকার মশক আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়। এমন বাস্তবতায় ক্ষুদ্র ব্যবসায়ীদেরও ভ্যাট নিবন্ধন ও রিটার্ন দাখিলের সুবিধার্থে নগরীর রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতি সহ অন্তত 15টি স্থানে বিশেষ ভ্যাট বুথ স্থাপন করেছে ভ্যাট বিভাগ। এই ভ্যাট বুথ স্থাপন করার উদ্দেশ্য হচ্ছে ভ্যাটের যে সেবা এটি স্টেক হোল্ডারদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, অনলাইনে ভ্যাট নিবন্ধন, অনলাইনে রিটার্ন গ্রহণ এবং অনলাইনের মাধ্যমে পেমেন্ট প্রদান। এ সার্কেলের অধীনে 6,500 ভ্যাটদাতা রয়েছেন। তাদের একই ছাদের নিচে কোনো ধরনের হয়রানি ছাড়াই প্রতি মাসে ভ্যাট আদায়ের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। টোটাল বিষয়টা আমরা পজিটিভ মনে করি, কারণ ভ্যাটের আওতায় আসতে হবে। যৌক্তিক যেটা ভ্যাট আমাদের সেলসের উপর ব্যবসায়ীদের উপর এটা ছেড়ে দিতে হবে, তাহলে ব্যাপকভাবে যেভাবে প্রতি জনজন এখন ট্যাক্স দিচ্ছেন ঠিক তদ্রূপ সেভাবেই ভ্যাটের আওতায় সকল ব্যবসায় চলে আসবে। ভ্যাট বা মূসক না দিলে জরিমানা ও অনিয়ম মামলা করার বিধান আছে বলে জানান রাজস্ব কর্মকর্তারা। যদি না দেন, উনি রিটার্ন জমা না দেন, তাহলে অনলাইনে ভ্যাট অনলাইন অটোভাবে 10,000 জরিমানা জেনারেট হয়ে যাবে। চট্টগ্রামের আওতায় আগ্রাবাদ সহ 8টি বিভাগীয় ভ্যাট দপ্তরেও চালু করেছে এ সেবা। ভ্যাট বিভাগ আগ্রাবাদের অধীনে কোতোয়ালি, সদরঘাট ও পতেঙ্গা সহ 4টি সার্কেল রয়েছে।
শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের সকল উপজেলায় সরকারি উদ্যোগে মডেল মন্দির নির্মাণের দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এ দাবি জানান। এ সময় তারা দুর্গাপূজা উপলক্ষে 4 দিনের সরকারি ছুটি প্রদান সহ বিশেষ প্রকল্প গ্রহণ করে চণ্ডী তীর্থ মেধসাশ্রমে সংস্কার ও সংযোগ সড়ক উন্নয়নের দাবি জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা। আমাদের প্রধান যে দাবিটি সেটি হচ্ছে সরকারি উদ্যোগে সকল উপজেলায় একটি মডেল মন্দির নির্মাণের কথা আমরা বলেছি। আমরা শারদীয় দুর্গাপুজোয় 4 দিন সরকারি ছুটি চেয়েছিলাম। যশোর শিক্ষা বোর্ডের 2.5 কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুদকে অভিযোগ দেওয়া হয়েছে। গতকাল সকালে যশোর দুদক কার্যালয়ে গিয়ে এ অভিযোগ করেন বোর্ডের সচিব AMH আলী আর রেজা। পরে দুদক কর্মকর্তারা বোর্ডে গিয়ে সব কাগজপত্র যাচাই বাছাই ও তদন্ত শুরু করেন। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বোর্ডের হিসাব সহকারী আব্দুস সালাম। তবে তার স্ত্রী সচিব বরাবর 15 লাখ টাকার একটি পে অর্ডার সোনালী ব্যাংকে জমা দিয়েছেন বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান। চলতি অর্থ বছরে যশোর শিক্ষা বোর্ড সরকারি কোষাগারে জমার জন্য আয়কর ও ভ্যাট বাবদ 10,036 টাকার 9টি চেক ইস্যু করে। এ 9টি চেক জালিয়াতি করে ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের নামে 1,89,12,010 টাকা এবং শাহিলাল স্টোরের নামে 61,32,000 টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়। যশোরে হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে হাসপাতাল বাস্তবায়ন কমিটি। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী ও পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, ভৌগোলিক দিক থেকে যশোর গুরুত্বপূর্ণ জেলা হলেও সরকারি মেডিকেল কলেজের সাথে কোনো হাসপাতাল নেই। এর ফলে সদর হাসপাতালে রোগীর চাপ সবসময় বেশি থাকে, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এ সময় তারা যশোর মেডিকেল কলেজের সাথে দ্রুত 500 শয্যার হাসপাতাল নির্মাণের দাবি জানান। বান্দরবানের বোয়াংছড়িতে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল দুপুরে 15 জনের একটি ভ্রমণ দল দেবতাকুম থেকে ফিরছিল। এ সময় ভেলা থেকে দেবতাকুমের পানিতে পড়ে ডুবে যায় ফেরদৌস নামের এক যুবক। পরে স্থানীয় গাইডের সহায়তায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কক্সবাজার সৈকতে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল দুপুরে কক্সবাজার সৈকতের সিগাল পয়েন্টে ঘটনা ঘটে। টুরিস্ট পুলিশ জানায়, সকালে চকরিয়া উপজেলার হারবাং এলাকা থেকে 20 বন্ধু মিলে মাইক্রোবাস যোগে কক্সবাজার বেড়াতে যান। সেখানে পৌঁছে দুপুরের দিকে 6 বন্ধু মিলে সৈকতে ঘুরতে গিয়ে গোসল করতে নামেন। এ সময় সৈকতে সতর্কতামূলক লাল পতাকা উড়তে দেখে 5 বন্ধু সাগরে নামতে অসম্মতি জানায়, কিন্তু সাইফুল ইসলাম বন্ধুদের কথা অমান্য করে গোসলে নামেন। এক পর্যায়ে স্রোতের টানে ডুবে যায় সে। ঘটনার পরপরই স্পিড বোট নিয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযানে গিয়ে ব্যর্থ হয় লাইফগার্ড কর্মীরা। এখনও সাইফুলের সন্ধান না মেলায় উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে লাইফগার্ড কর্মী ও টুরিস্ট পুলিশ। পটুয়াখালীর 10 বিনায় মন্দিরে পূজা দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। গতকাল সকালে আউলিয়াপুর গ্রামের রাধাগোবিন্দ মন্দিরে এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, মন্দিরে পূজা দিতে গিয়ে গৃহবধূ পুষ্পরানী বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে স্বামী সুনীল কবিরাজও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 15 থেকে 20 দিন পর গ্রীষ্মকালীন ও আমদানিকৃত পেঁয়াজ বাজারে আসলে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। গতকাল সকালে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় তিনি জানান, পেঁয়াজ পচনশীল পণ্য হওয়ায় মজুদ রাখার তেমন কোনো ব্যবস্থা না থাকায় মৌসুমের শেষের দিকে বাজারে দাম বেড়েছে। 15-20 দিন পরে ইনশাল্লাহ পেঁয়াজের দাম আবার কমে যাবে। গ্রীষ্মকালীন পেঁয়াজ সেটাও বাজারে আসবে এবং বিদেশ থেকেও আসতেছে। পেঁয়াজ হয়েছে কি একদম পচনশীল, পেরিশেবল। আমাদের তো এরকম রাখার জায়গা নাই। সেই পেঁয়াজ কাটছে এপ্রিল মাসে, এতদিন পর্যন্ত থাকে না, পেঁয়াজ সব
চাষিরা বিক্রি করে দেয়। এই পরিস্থিতিতে একটু দাম বাড়ছে, এটা কমে যাবে। 1.5 বছর বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দরে আবারও শুরু হয়েছে পণ্যবাহী ট্রাক স্ক্যানিং কার্যক্রম। গতকাল সকালে স্থলবন্দরের বাইপাস সড়কে আমদানি পণ্য প্রবেশ গেটে স্ক্যানিং কার্যক্রম শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, মোবাইল স্ক্যানিং মেশিনটি বন্দরে ঘুরে ঘুরে স্ক্যানিং কার্যক্রম পরিচালনা করতে সক্ষম। এটি দিয়ে রাসায়নিক দ্রব্য, মাদক ও অস্ত্র শনাক্ত সহ 27 ধরনের পণ্য স্ক্যানিং করা যাবে। এর আগে টেন্ডার জটিলতায় গত বছরের 25শে মার্চ বন্ধ হয়ে পড়ে বেনাপোল স্থলবন্দরের পণ্যবাহী ট্রাক স্ক্যানিং কার্যক্রম। এতে নিরাপদভাবে মানুষ মাল আনা নেওয়া করতে পারবে। কাস্টমস কর্তৃক যে পণ্যগুলো আমাদের ডিক্লারেশন দিয়ে দিছে, লিস্ট দিছে, সেই তালিকা অনুযায়ী আমরা কন্টেনারগুলো স্ক্যান করতেছি। বৈধ মালের সাথে কিছু অবৈধ মাল আনতো, এতে আমাদের যারা জেনুইন ভাবে ব্যবসা করি তারা ক্ষতিগ্রস্ত হতাম। এখন আমি এই মেশিনটা চালু হওয়াতে আমরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারবো। নগর হাটগুলোতে শীতের আগাম সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে। এতে দামও কমেছে। কেজি প্রতি 15 থেকে 20 টাকা কম দরে কিনেছেন স্থানীয় ব্যাপারীরা। চাষিদের অভিযোগ, মৌসুমের শুরুতেই ন্যায্য দর থেকে বঞ্চিত হচ্ছেন তারা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ক্যামেরা ছিলেন রকিবুল ইসলাম। ক্ষেত থেকে তোলা নানা জাতের সবজি বিক্রির জন্য ভোরেই নিয়ে আসেন চাষিরা। বেলা বাড়ার সাথে বেচাকিনাও জমে ওঠে নওগাঁর বদলগাছির ভান্ডারপুরে হাটে। কপি, মূলাসহ নানা জাতের শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কিন্তু ব্যাপারীদের তেমন উপস্থিতি না থাকায় সব ধরনের সবজি কেজি প্রতি 15 থেকে 20 টাকা কমে কিনছেন ব্যবসায়ীরা। লাউ বিক্রি হবে 5 থেকে 60 টাকা, 10 টাকা, আমাদের পুষতেছে না। সব সবজির দাম কমে গেছে, যেটা হলো দাম বেশি সেটা হলো মূলা আর হলো কপি। ফসল যে পরিমাণে খরচ করে উৎপাদন করতেছি, মানে তৈরি করতেছি, সেই পরিমাণ আমরা আসলে বাজার পাচ্ছি না। কাঁচামাল সবজির দাম আমাদের বাজারে বর্তমানে কম, কৃষকেরা আমরা সবাই লস খাচ্ছি। আশপাশের অন্তত শতাধিক গ্রামের চাষিদের উৎপাদিত সবজিতে ভরে ওঠাই হাটে দূরের ব্যাপারী না থাকায় ন্যায্য দর থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ কৃষকদের। গ্রামের হাটগুলোতে সবজির দর কমলেও শহরের বাজারে নেই তার কোনো প্রভাব। বাজার খারাপ আর এখানে আমদানি একটু বেশি। শশা 800 থেকে 850 টাকা মন, এই শশা আগে ছিল 1600-1800 টাকা মন। এই হাটে বিপুল পরিমাণ সবজি বেচাকিনা হলেও হাটের নিজস্ব জায়গা না থাকায় ক্রেতা বিক্রেতাদের নানা সমস্যায় পড়তে হয়। হাটে কোনো জায়গা নাই, আমরা হলো স্কুলের মাঠে হাট লাগাই, এতে আমাদের অনেক বিষয়ে অনেক জায়গাতে সতে হতে হয়। সপ্তাহে রবি ও বৃহস্পতিবার দুদিনের হাটে 30 থেকে 35 লাখ টাকার সবজি কেনা বেচা হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। নানা আয়োজনে নড়াইলে চিত্রশিল্পী SM সুলতানের 27তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল সকালে শহরের মাছিমদিয়ায় চিত্রশিল্পীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সহ বিভিন্ন সংগঠন। পরে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। SM সুলতান 1924 সালের 10 আগস্ট শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি 1994 সালের 10 অক্টোবর মারা যান। অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের জন্য সুখবর দিল কাতার। 10 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটি। এদিকে অবৈধভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। সুযোগ পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। দীর্ঘ 20 বছরের বেশি সময় পর কাতারে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটি। 10 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত কাতারে নানা কারণে অবৈধ হয়ে পড়া অভিবাসী ও প্রবাসী বাংলাদেশিরা বৈধ হওয়ার সুযোগ পাবেন। কাতার সরকারের এমন সিদ্ধান্তে খুশি দেশটিতে অবৈধভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বৈধ হওয়ার সুযোগটিকে পুরোপুরি কাজে লাগাতে চান তারা। বৈধ হওয়ার জন্য বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতাও আশা করছেন প্রবাসীরা। আমরা কাতার অনেকদিন থেকে অবৈধভাবে আছি, কাতার সরকার একটা সুযোগ করে দিয়েছেন, এই সুযোগটা আমরা কাজে লাগাতে চাই। বাংলাদেশ এমবাসির সহযোগিতা আমরা কামনা করছি। কাগজপত্র সমস্যার সম্মুখীন সকল মানুষকে বৈধ হওয়ার সুযোগ দেয়, আমিও সেই সুযোগ নেওয়ার অপেক্ষা আছি। সরকার যেন একটি সুযোগ সুবিধা দিয়েছে ভিসা লাগানোর জন্য, তাই আমরা লাগানোর জন্য চেষ্টা করতেছি বৈধ হওয়ার জন্য। সবাই সবার থেকে লাগানোর জন্য চেষ্টা করবেন বৈধ হওয়ার জন্য। এদিকে কাতার সরকারের ঘোষিত সময়ের মধ্যে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার আহ্বান জানিয়েছে কাতারের বাংলাদেশ দূতাবাস। আমাদের দূতাবাসের তরফ থেকে মাননীয় রাষ্ট্রপতির সদর নির্দেশনায় আপনার এই প্রক্রিয়াটি অনুসরণ করার জন্য
আমরা আপনাদেরকে সচেতন করার উদ্যোগ হিসাবে আমাদের দূতাবাসের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বাংলাদেশি কমিউনিটির যে সংগঠনগুলো আছে ওনাদের মাধ্যমে ব্যাপকভাবে সচেতন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের প্রতি স্বনির্বদ্ধ অনুরোধ থাকবে আপনারা এই সুযোগটি গ্রহণ করে এখানে নিয়মিত হওয়ার চেষ্টা করুন, কেননা আপনার অনিয়মিত হওয়ার, অনিয়মিত কর্মী, অনিয়মিত কাজ কোনোটাই কাতার সরকারের আইন দ্বারা সমর্থিত নয়। বৈধ হওয়ার জন্য আবেদন ফর্ম পূরণ করে কাতার সরকার ঘোষিত সার্ভিস সেন্টারগুলোতে নিয়ে যেতে হবে। সার্ভিস সেন্টারগুলো হলো উম্মে সালাল, উম্মে সুনাইম, মেসাইমার, আল ওয়াকরা ও আল রাইয়ান সার্ভিস সেন্টার। ঘোষিত সময়ের মধ্যে বৈধ না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটির প্রশাসন। সময় সংবাদ, কাতার। পঞ্চমীর সন্ধ্যা থেকেই উপচে পড়া ভিড় কলকাতার পূজা মণ্ডপগুলোতে। করোনা আবহ মেনেই দলে দলে মণ্ডপমুখী হচ্ছে উৎসব পাগল বাঙালি। গত বছর করোনার দহনে অনেকেই পূজা মণ্ডপে আসতে পারেননি। এবার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক, তাই বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মণ্ডপমুখী কলকাতার বাঙালিরা। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। তখনও সন্ধ্যা গড়ায়নি, দলে দলে দর্শনার্থী বের হয়ে পড়েন কলকাতার রাস্তাগুলোতে। এই জনস্রোত কলকাতার সেরা মণ্ডপগুলোর দিকে। সন্ধে গড়াতেই চারদিক আলোকময়। বন্ধু বান্ধব, পরিজন স্বজন নিয়ে কতগুলো মণ্ডপে ঠাকুর দেখা সম্ভব হবে মহাপঞ্চমীর এই সন্ধ্যায়, সেটাই যেন সবার প্রতিযোগিতার কারণ। তবে সবাইকে করোনার স্বাস্থ্যবিধি মেনেই বের হতে দেখা গেছে। খুব ভালো লাগছে, এত লোক দেখে অনেক এক বছর পর আবার ভীষণ ভালো লাগছে। ভিড় তো আগের তুলনায় কম, গত বছর যেরকম মানুষ বেরোতেই পারেনি তার আগের বছরের তুলনায় অনেকটাই কম। পঞ্চমীতে যথেষ্ট ভিড়, মানে এতটা ভিড় থাকে না জেনারেলি। এদিকে পঞ্চমীর সন্ধ্যাতেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে পূজা মণ্ডপ উদ্বোধন করতে দেখা গেছে। গেল 4 দিনে প্রায় 40টি মণ্ডপ উদ্বোধন করে রেকর্ড করার দিকে এগোচ্ছেন তৃণমূল সভানেত্রী। করোনার প্রকোপ কিছুটা কম হওয়ায় অনেকেই বাড়তি আত্মবিশ্বাস নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছেন পঞ্চমীর সন্ধ্যা থেকেই। গত বছর কোভিডের কারণে অনেকেই মণ্ডপের সামনে আসতে পারেননি কলকাতার মানুষ। এবছর অবশ্য 2টো ডোজ নেয়ার পর আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন কলকাতার উৎসব প্রিয় বাঙালিরা। আর তাই পঞ্চমীর বিকেল থেকেই উপচে পড়ল ভিড়। দক্ষিণ কলকাতা 66 পল্লী থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। $10,000 কোটি ক্লাবে ঢুকলেন ভারতের ব্যবসায়ী মুকেশ আম্বানি। শেয়ারের মূল্য বেড়ে যাওয়ায় তার মোট সম্পদের মূল্য এখন $10,100 কোটি। এর মধ্য দিয়ে তিনি আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস ও টেসলার মালিক ইলন মাস্কের কাতারে চলে গেলেন। ভারতীয় গণমাধ্যম অনুসারে মহামারীর মধ্যেই মুকেশের রিলায়েন্সে ফেসবুক, গুগল সহ বিশ্বের বড় বড় কোম্পানিগুলো বিনিয়োগ করেছে, আর এতেই তার শেয়ারের দাম বেড়েছে কয়েক গুণ। মালয়েশিয়ায় 90% মানুষ করোনার টিকা নেয় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সরকার। খুলে দেওয়া হয়েছে দেশটির পার্ক এবং বিনোদন কেন্দ্রগুলো। কর্মক্লান্ত জীবন হাঁপিয়ে ওঠা স্থানীয় ও প্রবাসী কোলাহল মুক্ত সবুজের সান্নিধ্যে পেতে একটু অবসর পেলে ভিড় করছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট বিস্তারিত। মালয়েশিয়ায় প্রাপ্তবয়স্ক জনসংখ্যার 90% মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন করায় সোমবার থেকে দেশটির আন্তঃরাজ্য ও বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশটির সরকার। পাশাপাশি করোনা আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পর পার্ক এবং বিনোদন কেন্দ্রগুলো খুলে দেয়ায় স্থানীয়দের পাশাপাশি প্রবাসী দর্শনার্থীরাও সাপ্তাহিক ছুটিতে ভিড় করছেন বিভিন্ন পার্কে। কুয়ালালামপুর শহরের জনপ্রিয় পার্কগুলোর মধ্যে পারদানা বোটানিক্যাল গার্ডেন অন্যতম। পার্কটি শহরকেন্দ্রিক হওয়ায় প্রবাসীরা সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও নিয়মিত এখানে ঘুরতে আসেন। মালয়েশিয়া সরকার এখন ঘোষণা দিয়েছে সবকিছু মোটামুটি শিথিল এবং বিনোদন পার্কগুলো উন্মুক্ত করে দিয়েছে সর্বসাধারণের জন্য। মনে হচ্ছে যেন দীর্ঘ 2 বছর পর আমরা একটু ছুটি পেয়েছি, এখানে আসছে আমরা খোলা বাতাসে নিঃশ্বাস নিতে পারতেছি। দীর্ঘ সময়ের পরে আমরা আসলে বন্ধু বান্ধব নিয়ে এরকম একটা পরিবেশে ঘুরতে বেরোতে পারছি, আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। অনেকদিন পরে
স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছি, এরকম লাগতেছে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকায় একেবারেই নিস্তব্ধ ছিল এই বোটানিক্যাল গার্ডেনটি। ঢুকতে দেওয়া হয়নি কোনো দর্শনার্থীকে। তবে এখন আবারও দর্শনার্থীদের পদচারণায় কোলাহল বাড়ছে। এখানে বাচ্চাদের খেলার জন্য রয়েছে বিভিন্ন রাইড, একই সঙ্গে প্লেগ্রাউন্ড সহ বড়দের জন্য রয়েছে শরীরচর্চার পর্যাপ্ত উপকরণ। সব বয়সীদের জন্যই পার্কটি বেশ উপভোগ্য। একটু স্বস্তির আশায় সবুজ সৌন্দর্য উপভোগ করতে এখানে ছুটে আসেন দেশ বিদেশি দর্শনার্থীরা। নজর কাড়া এমন নয়নাবিরাম দৃশ্য যেমন সৌন্দর্য ছড়াচ্ছে, অন্যদিকে ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করছে। কোয়ালামপুরে পাড্ডানা বোটানিক্যাল গার্ডেন থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। আর্মি এভিয়েশন ফরওয়ার্ড বেজ চট্টগ্রামের উদ্বোধনের পাশাপাশি নতুন কেনা হেলিকপ্টারের অন্তর্ভুক্তিকরণের উদ্বোধন করবেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে পতেঙ্গা আর্মি এভিয়েশনে আছেন রিপোর্টার কমল দে। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। কমল। তামিম, বাংলাদেশ সেনাবাহিনী এখন কিন্তু একটি বহুমাত্রিক বাহিনীতে রূপান্তর হয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি কিন্তু দুর্যোগকালীন মহামারীকালীন সময় কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গেছে সেনাবাহিনীর সদস্যরা। আর আজকে কিন্তু সেনাবাহিনী একটি বহুমাত্রিক বাহিনী যে রূপান্তর, তার একটি অংশ হিসেবে চট্টগ্রামে আর্মি এয়ারবেজের কিন্তু আজকে উদ্বোধন হচ্ছে এবং একই সাথে দুটি হেলিকপ্টার যুক্ত হবে এই আর্মি যে বহরের মধ্যে। কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ তিনি আনুষ্ঠানিকভাবে এই আর্মি এয়ারবেজের উদ্বোধন করবেন। একই সাথে যে দুটি হেলিকপ্টারের কথা বলছিলাম আমরা, সেই দুটি হেলিকপ্টার কিন্তু সেনাবাহিনীর বহরে যুক্ত হবে। আপনারা জানেন কিন্তু সব বাহিনীকে কিন্তু এখন ত্রিমাত্রিক বাহিনী থেকে রূপান্তর করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর যে 2030 অর্থাৎ ফোর্সেস গোল অর্জনের জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই পদক্ষেপের অংশ হিসেবে কিন্তু প্রতিটি বাহিনীকে একটা অত্যাধুনিক বাহিনীতে রূপান্তর করা হচ্ছে। সেনাবাহিনী তার বাইরে নয়, সেনাবাহিনীকে কিন্তু অত্যাধুনিক বাহিনী হিসেবে রূপান্তর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া একটি অংশ হলো আজকে চট্টগ্রামের পতেঙ্গা এয়ারবেজের উদ্বোধন এবং দুটি হেলিকপ্টার যুক্ত হচ্ছে আমেরিকা থেকে আনা। আপনি যে হেলিকপ্টারটি এখন দেখতে পাচ্ছেন সেটি কিন্তু এবং আরেকটি দুটি হেলিকপ্টার আনা হয়েছে আমেরিকা থেকে, এবং সে আমেরিকা যে হেলিকপ্টারটি আনে তার একটি বিশেষত্ব রয়েছে। আপনি জানেন 3 পার্বত্য জেলায় কিন্তু শান্তি রক্ষায় কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেখানে শান্তি রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের উন্নয়নে কিন্তু সেনাবাহিনী কাজ করছে। আমরা দেখেছি এর আগে কিন্তু দুর্গম পাহাড়ি এলাকা থেকে যে প্রসূতি মা কিংবা বিভিন্ন দুর্ঘটনা আহতদেরকে কিন্তু সেনাবাহিনী বিমানবাহিনী হেলিকপ্টারে চট্টগ্রাম নিয়ে আসা হতো। এখন যে হেলিকপ্টারগুলি যুক্ত হচ্ছে বহরের মধ্যে সেনাবাহিনীর বহরে, তারা এখন নিজেরা কিন্তু সেই দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে তাদেরকে আনতে পারবে। এবং যে এয়ারবেস, সেই এয়ারবেসে কিন্তু তাদেরকে পতেঙ্গায় এয়ারবেসটি তৈরি করা হয়েছে। আমি একটু হেলিকপ্টার যে দুটি আমেরিকা থেকে আনা হয়েছে সে হেলিকপ্টার একটু বর্ণনা দিই। আসলে আরবি আমাদের যে তথ্য দেওয়া হয়েছে, এটা একটি অত্যাধুনিক প্রযুক্তি এই দুটি হেলিকপ্টার, এবং এই হেলিকপ্টার কিন্তু বৈমানিকদের প্রশিক্ষণে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি কিন্তু আরেকটি বিষয় রয়েছে চিকিৎসা সহায়তা, মিশন পরিচালনা এবং সীমিত আকারের জরুরি রসদ সরবরাহ কাজে কিন্তু এই দুটি হেলিকপ্টার কাজ করবে। বিশেষ করে যে দুটি বলা হচ্ছে বেল 407 GRX হেলিকপ্টার, দুটি কিন্তু সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেনাবাহিনী বহরের সাথে। কিছুক্ষণের মধ্যে আমরা যেটি জানতে পেরেছি, আমরা যেটি শিডিউল পেয়েছে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ, কিছুক্ষণের মধ্যে তিনি কিন্তু এই চট্টগ্রামের এয়ারবেজে উপস্থিত হবেন। এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখতেছি ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা কিন্তু পুরো যে অনুষ্ঠান, অর্থাৎ এই যে হ্যাঙ্গারটি, এটাকে বলা হয় হ্যাঙ্গার, মূলত যে আর্মির যে এয়ারবেস করা হচ্ছে চট্টগ্রামের ফরওয়ার্ড বেস করা হচ্ছে, সে যে হেলিকপ্টারগুলো সেখানে কিন্তু এখানে রাখা হবে। এবং সেখানে আয়োজন করা হয়েছে আজকের এই যে অনুষ্ঠান এবং এয়ারবেজের অনুষ্ঠানটি মূলত হচ্ছে আর্মি এয়ারবেস। কিছুক্ষণের মধ্যে সেনার প্রধান আসবেন এবং এসে তিনি আনুষ্ঠানিকভাবে এই এয়ারবেজের উদ্বোধনের পাশাপাশি তাদের যে বহরে যুক্ত হবে দুটি হেলিকপ্টার, সেই দুটি হেলিকপ্টার কিন্তু বহরে যুক্ত করবেন। আপনি জানেন যে পার্বত্য জেলা কিন্তু একদিন পর্যন্ত বিমান বাহিনীর সহায়তা নিয়ে কিন্তু সেনাবাহিনীকে কাজ করতে হয়েছে। বিশেষ করে দুর্গম এলাকা থেকে আহতদেরকে নিয়ে আসা, প্রসূতিদেরকে নিয়ে আসা, চট্টগ্রাম সরকারি সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া, চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া, এমনকি যাদেরকে চিকিৎসা। আরেকটি বিষয় বলা হচ্ছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কিন্তু দুর্গম পাহাড়ি অঞ্চলে কিন্তু হেলিকপ্টার নিয়ে টিকাদান কর্মসূচিও কিন্তু সম্পন্ন করা হয়েছে। তো বলা চলে যে অত্যাধুনিক বাহিনী হিসাবে যে 2030 সালের মধ্যে ফোর্সেস গোল অর্জনের জন্য বাংলাদেশ সরকার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, সেই লক্ষ্যমাত্রা হিসাবে কিন্তু সেনাবাহিনীগুলিকে অত্যাধুনিক করা হচ্ছে। তারই অংশ হিসাবে আজকে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হচ্ছে দুটি হেলিকপ্টার এবং চট্টগ্রামে আর্মি এয়ারবেজের উদ্বোধন হচ্ছে। কিছুক্ষণের মধ্যে সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ এসে কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে এই এয়ারবেজের উদ্বোধন এবং দুটি হেলিকপ্টার, বিশেষ করে আমেরিকা থেকে আনা অত্যাধুনিক দুটি হেলিকপ্টারকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর বহরে তিনি যুক্ত করবেন। তো তামিম, এখন পর্যন্ত আমার কাছে ছিল পতেঙ্গা যে আর্মি এয়ারবেজের উদ্বোধন হবে এবং দুটি হেলিকপ্টার বহরে যুক্ত হবে, আর্মি বহর যুক্ত হবে, তার সর্বশেষ তথ্য। চট্টগ্রামের পতেঙ্গা আর্মি এভিয়েশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দেব।
জার্মানির বায়ার্নের মিউনিখে অনুষ্ঠিত হয়ে গেল 35তম জেনারেলি আন্তর্জাতিক ম্যারাথন। আর সেই ম্যারাথনে দেশের পতাকা হাতে দৌড়ালেন দেশটিতে বসবাসরত একই পরিবারের 3 জন বাংলাদেশি। দেশের পতাকা হাতে সাফল্যের সাথে ফিনিশিং পয়েন্ট শেষ করা 3 জনের গল্প জার্মানি থেকে জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। জার্মানির মিউনিখের বিখ্যাত অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল 35তম আন্তর্জাতিক দূর ও স্বল্প পাল্লার ম্যারাথন। বিশ্বের নানা দেশের প্রায় 11,000 প্রতিযোগীদের সাথে দূরপাল্লার দৌড়ে অংশ নেন বাংলাদেশের হয়ে 112তম আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেয়া ক্রীড়াবিদ শিবশঙ্কর পাল ও দেশের হয়ে নিজের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেয়া মাক্সি শঙ্কর পাল, সাথে স্বল্প পাল্লার দৌড়ে দিব্য শঙ্কর পাল। দেশের হয়ে প্রবাসে একই পরিবারের 3 সদস্যের আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেওয়ার বিষয়টি এবারই প্রথম। ভিন দেশে লাল সবুজের পতাকা হাতে দৌড়ে গর্ব শিব শঙ্করের। আমি নিজেকে খুব গর্ববোধ করছি যে লাল সবুজ পতাকা নিয়ে সুন্দরভাবে মিউনিক ম্যারাথন শেষ করতে পারছি। আমি আশা করি এই ভবিষ্যতে এই লাল সবুজ পতাকা নিয়ে আমার জীবনের শেষ পর্যন্ত ম্যারাথন দিয়ে বাংলাদেশকে পরিচিত করা। নিজে তো দেশের হয়ে আন্তর্জাতিক ম্যারাথনে রেকর্ড করেই চলেছেন, সাথে নিজের 2 সন্তানকেও লাল সবুজের পতাকা হাতে দৌড়াতে মাতৃভূমি প্রেমে উদ্বুদ্ধ করেছেন 56 বছর বয়সী শিবশঙ্কর পাল। I worked a lot, I trained a lot for this moment. I hope that every Bangladeshi who wants to accomplish a marathon can do it. এর আগে মিউনিকের অলিম্পিক স্টেডিয়াম থেকে শুরু হওয়া 42.2 কিলোমিটার দূরত্বের এই ম্যারাথন শেষ করতে বাংলাদেশি শিবশঙ্কর পাল সময় নেন 3 ঘন্টা 40 মিনিট। তার বড় ছেলে মাক্সি শঙ্কর পাল নেন 4 ঘন্টার বেশি কিছু সময়। এই শহরে শিবশঙ্কর পালের বসবাস, তাই ট্রেকটাও ছিল বেশ জানাশোনা। দর্শকদের মাঠে ও পথে সমর্থন পেয়েছেন বেশ। স্থানীয় সময় সকাল 9টায় শুরু হওয়া ম্যারাথনটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান ঘুরে বিখ্যাত অলিম্পিক স্টেডিয়ামে এসে শেষ হয়। 19 বারের মতো বিশ্বখ্যাত এই মিউনিক ম্যারাথনে অংশ নিয়ে বাংলাদেশের পতাকা বুকে নিয়ে ম্যারাথন শেষ করতে পেরে বরাবরের মতোই উচ্ছ্বাসিত ঢাকার নবাবগঞ্জে জন্ম নেয়া শিবশঙ্কর পাল। লক্ষ্য এখন একটাই, যেভাবেই হোক দেশের গৌরব সমুন্নত রাখা। আন্তর্জাতিক দৌড়বিদ শিবশঙ্করের মতো দেশের নতুন প্রজন্মের অ্যাথলেটরাও যুগে যুগে দেশের মান ও গৌরব রক্ষা করবে, এমনটাই প্রত্যাশা সকলের। জার্মানির মিউনিকের অলিম্পিক স্টেডিয়াম থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এবারে ফুটবলের খবর। মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের অব্যবস্থাপনায় হেঁটে টিম হোটেলে ফিরতে হয়েছে ফুটবলারদের। অনুশীলন শেষে 40 মিনিট অপেক্ষার পরও কোনো গাড়ি না আসায় তাদের বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে আসেন। এদিকে 2 দিনের বিশ্রামে চরমনে জামাল তোপুরা নেপালকে হারিয়ে ফাইনালে জায়গা করতে আত্মবিশ্বাসী ব্রোজন বাহিনী। মালদ্বীপ থেকে SM ইকবালের রিপোর্ট, ক্যামেরা ছিলেন সেলিম আহমেদ। মালদ্বীপ এসে নানা প্রতিবন্ধকতার মধ্যেই সাফ মিশন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। এবার যে অব্যবস্থাপনার শিকার হয়েছেন জামাল ভুইয়ারা, তার নজির সত্যিই বিরল। অনুশীলন শেষ করে হোটেলে ফেরার অপেক্ষায় থাকা দলকে নিতে আসেনি কোনো গাড়ি। প্রায় ঘণ্টাখানেক অপেক্ষার পর বাধ্য হয়ে তাদের গন্তব্যে ফিরতে হয়েছে পায়ে হেঁটে। সারাক্ষণ হাইটে আসলাম, দেখেন আমাদের কোনো সিকিউরিটি নাই, গাড়ি নাই, হেঁটে হেঁটে যাচ্ছি হোটেলে, এটা ঠিক না। এর আগে 2 দিনের বিশ্রাম শেষ করে একটা চনমনে ভাব নিয়ে মাঠের অনুশীলন শুরু করেন ফুটবলাররা। ফিরেছেন রাকিব হোসেন আর বিশ্বনাথ ঘোষ। নেপাল ম্যাচ মিস করলেও নিজেকে ঝালিয়ে নিয়েছেন ইয়াসিন আরাফাত। ইয়াসিন ভালো ফুটবলার, নেপালের বিপক্ষে ওকে মিস করব আমরা, তবে আমাদের আরো কিছু ফুটবলার আছে যারা ওর অভাব পূরণ করতে পারবে। আমরা চেষ্টা করবো আমরা যেন আমরা সেরাটা দিয়ে এবং নেপালকে যদি চাপের মধ্যে রাখি তাহলে আমরা জিততে পারবো। পেশার আমি মনে করি আমরা যদি পেশা নিয়ে খেলি তাহলে হয়তো আমরা হেরে যেতেও পারি। আমরা মাথা ঠান্ডা থাকবে, কিন্তু টার্গেট থাকবে জিতার। ডিফেন্ডারদের কাঁধে চেপে এখন পর্যন্ত সাফে টিকে আছে বাংলাদেশ। বিষয়টা অস্বস্তির ফরওয়ার্ডদের জন্য। নেপালের বিপক্ষে ডু অর ডাই ম্যাচ নিয়ে চাপ না থাকলেও গোলের দেখা না পাওয়াটা ঠিকই প্রেসারে ফেলেছে ফুটবলারদের। এটা আমাদের ডু অর ডাই ম্যাচ, হারলেই সব শেষ, কিন্তু এটা চাপ হিসেবে নিতে চাই না, তাহলে আমাদের কাজটা আরো কঠিন হয়ে যাবে। স্বাভাবিক খেলে ওদের হারাতে চাই, ডিফেন্স তো করবই, একই সঙ্গে গোল করার টার্গেট আছে আমার। এখনো যে বাংলাদেশের হয়ে স্কোর শিটে নাম ওঠেনি। ডিফেন্ডার লাস্ট প্রথম 2 ম্যাচেই তারাই গোল করছে, সেহেতু আমাদের একটু চাপ থাকবে। নেপাল ম্যাচের চেষ্টা থাকবে যেন তাড়াতাড়ি স্কোরটা করতে পারে। ফাইনাল খেলতে হলে নেপালকে হারাতেই হবে বাংলাদেশের।
কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপে এমন প্রেশার ম্যাচের ট্র্যাক রেকর্ডটা বেশ খারাপ লাল সবুজদের। সেই চ্যালেঞ্জটা জামাল ভুঁইয়ারা নিতে পারবেন তো? মালে থেকে SM ইকবাল, সময় সংবাদ, মালদ্বীপ। অ্যাথলেটিক্সের খবর, শৃঙ্খলা ভঙ্গের দায়ে দেশের দ্রুততম মানব ইসমাইলকে 1 বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। নিশ্চিত করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু। যদিও শাস্তি কমানোর জন্য ইসমাইল আপিল করতে পারবেন বলেও জানান তিনি। সবশেষ বাংলাদেশ গেমসে দ্রুততম মানব হয়েছিলেন দৌড়বিদ ইসমাইল হোসেন। টানা 4 বার দ্রুততম মানব হওয়ার পর ইরানের একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেন নৌবাহিনীর এই স্প্রিন্টার। জাতীয় পর্যায়ে দারুণ পারফর্ম করায় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রাজার চোখ ছিল টোকিও অলিম্পিকে, যেখানে সবশেষ অলিম্পিকের জন্য অ্যাথলেটিক্সে বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে 3 জনকে বাছাই করা হয়েছিল। ইসমাইল শিরিনের সঙ্গে 400 মিটার দৌড়ে জহির রায়হান ছিলেন তালিকায়। অবশ্য শেষ পর্যন্ত ফেডারেশন জহিরকে চূড়ান্তভাবে মনোনীত করেছিল, কিন্তু এই বাছাই প্রক্রিয়া নিয়ে ওই সময় প্রশ্ন তোলেন ইসমাইল হোসেন। এজন্য ফেডারেশনের পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়। এরপর 5 সদস্যের তদন্ত কমিটি ইসমাইলকে 1 বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। ফেডারেশন থেকে তাকে শোকজ নোটিশ করা হয়েছে, শোকজের জবাব এসেছে। শোকজের জবাব, বিভিন্ন ভিডিও ফুটেজ, বিভিন্ন পেপার পত্রিকায় যে কমেন্টগুলি করেছে যাচাই বাছাই করে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে গত 2রা অক্টোবর তাকে 1 বছরের জন্য দেশি এবং আন্তর্জাতিক যে ক্রীড়া প্রতিযোগিতা আছে সেটা থেকে নিষিদ্ধ করা হয়েছে। তবে ইসমাইল তার নিষেধাজ্ঞা কমানোর বিষয়ে আপিল করার সুযোগ পাবেন বলেও জানান ফেডারেশনের এই কর্তা। কথা বলার জায়গা আছে, লেখার আছে, সবকিছু তো মানে নিয়ম নীতির মধ্যে নিয়ম নীতি যেটা পারমিট করে এটার মধ্যে তো সবকিছু সম্ভব। যেভাবে সিদ্ধান্ত আসছে ওইভাবে এটা প্লেস করা হবে। সিদ্ধান্ত ফেডারেশনের থেকে জেনে নেওয়া, এটা পরবর্তীতে সে জানবে। এদিকে নিষেধাজ্ঞার বিষয়ে জানতে ইসমাইলের মুঠো ফোনে বেশ কবার চেষ্টা করা হলেও কোনো উত্তর মেলেনি। তবে বিষয়টি সমাধানের জন্য ফেডারেশনকে চিঠি দেওয়া হবে বলে জানা গেছে। দীপু, সময় সংবাদ, ঢাকা। শেরপুরে অনুষ্ঠিত হয়েছে মুজিব শতবর্ষ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। ফাইনালে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ দলকে ট্রাইব্রেকারে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রৌহা ইউনিয়ন দল। খেলায় নির্ধারিত সময়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে 2-2 গোলে সমতা থাকায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। এদিন শেরপুরের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক দর্শক ম্যাচ উপভোগ করেন। দর্শক সামলাতে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে পঞ্চগড়ের নাজিরপাড়া গ্রাম। গ্রামের বড় বড় গাছের মগডাল আর বাঁশঝাড়গুলোতে বসেছে অসংখ্য পাখির যেন মিলন মেলা। দূর দূরান্ত থেকে বাঘ, বক, শামুকখোল, পানকৌড়ি, ঘুঘু দেখতে প্রতিদিনই ভিড় করছেন পাখিপ্রেমীরা। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। নদী ও সবুজে ঘেরা গ্রাম পঞ্চগড়ের নাজিরপাড়া। পাখিদের প্রতি গ্রামের মানুষের ভালোবাসা আর মায়ার বন্ধন যুগ যুগ ধরেই। গ্রামের সেই ভালোবাসা আর প্রকৃতির টানে বিভিন্ন দেশ থেকে অসংখ্য পাখি ছুটে আসে এই গ্রামে। পানকৌড়ি, শামুকখোল, বক, রাতচোরা, ঘুঘু সহ নানা প্রজাতির পাখির কলকাকলিতে সারাদিনই মুখর থাকে গ্রামের চারপাশ। পাখিদের জীবনধারা আর তাদের সৌন্দর্য উপভোগ করতে আশপাশে গ্রাম থেকে প্রতিদিন ছুটে আসেন মানুষ। দর্শনার্থীও হয় আমাদের এখানে, বাহির থেকে অনেক মানুষ আসে, দেখতে আসে, কারণ পাখি তো সবাই ভালোবাসে। মা পাখি, বাবা পাখিরা যখন বাচ্চাদের খাওয়ায়, এই দৃশ্যটা খুব সুন্দর একটা দৃশ্য। গ্রামবাসী সবাই এটা সুরক্ষা করি, দেখে শুনে রাখি আমরা। আমাদের এখানে অনেক সুন্দর পাখি, সাদা সাদা, কালো কালো পাখি, অনেক সুন্দর লাগে দেখতে। অতিথি পাখিদের সুরক্ষা নিশ্চিত করতে ও শিকারীরা যাতে এই পাখিদের কোনো ক্ষতি করতে না পারে সে বিষয়ে স্থানীয়দের উদ্বুদ্ধ করছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই পাখিগুলোকে কোনোভাবে যাতে আঘাত না করে বা পাখি যে মারার যে ঘটনা এগুলো যাতে না ঘটে, এই জন্য স্থানীয়দেরকে আমরা উদ্বুদ্ধ করেছি এবং পাশাপাশি পরবর্তীতে যাতে আরও অতিথি পাখি আমাদের এই এলাকায় আসে এবং তারা যাতে নিরাপদে বসবাস করতে পারে, এই জন্য আমরা সবার সম্মিলিত প্রয়াসে আমরা কার্যকরী ব্যবস্থা নিচ্ছি। 2010 সাল থেকে নাজিরপাড়া এলাকায় প্রতি বছর জুলাইয়ে বিভিন্ন প্রজাতির কয়েক হাজার পাখি আসে। প্রায় 6 মাস অবস্থানের পর আবার ডিসেম্বরে চলে যায় এইসব অতিথি পাখি। সময় সংবাদ, পঞ্চগড়। ভোরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। আমার যা ছিল সম্পদ আমি সব এখানে রাখি, আজকে আমি নিঃস্ব হয়ে গেছি। 1.5 যুগ পেরিয়ে গেলেও যুবকে বিনিয়োগকারীরা ফেরত পাননি মূল অর্থই।
বাণিজ্য মন্ত্রণালয়কে উদ্যোগী হওয়ার তাগিদ অর্থনীতিবিদদের, আইনি সহায়তার প্রয়োজন বলছেন বাণিজ্যমন্ত্রী। ই কমার্সের নামে লোক দেখানো বাণিজ্যের আড়ালে চলত অ্যাপস ভিত্তিক সুদের ব্যবসা। গ্রাহকের লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, 2 চীনা নাগরিক সহ 10 বাংলাদেশি গ্রেফতার। রেলপথে কন্টেইনার পরিবহনে ধীরগতিতে আমদানি রপ্তানি বাণিজ্যে জটিলতা সৃষ্টির শঙ্কা। প্রতিদিন 200 করে কন্টেইনার পরিবহনের জন্য রেলওয়েকে বন্দর কর্তৃপক্ষের চিঠি। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।